হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু রাই স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেল। তোমরা সবাই ইতিমধ্যে অবগত হয়েছ যে অল রেলওয়ে এক্সামস আর নকিং অ্যাট দ্য ডোর। সো আসন্ন রেলওয়ে এক্সামসকে ফোকাস করে আমরা নিয়ে আসতে চলেছি ফিজিক্সের একটা ধামাকাদার সেশান, যেখানে আমরা নাম দিয়েছি সুপার 100টা ফিজিক্সের কোশ্চেন আমরা আলোচনা করব এবং সেটা 4টে সেটে আলোচনা করা হবে, সেট 1, সেট 2, সেট 3 এবং সেট 4। প্রত্যেকটা সেটে 25টা করে কোশ্চেন থাকবে। এখানে শুধুমাত্র আমরা 25টা এমসিকিউ সলভ করব না, 25টা এমসিকিউ এর পাশাপাশি রেলওয়ে এক্সামস কোথা থেকে কোশ্চেনগুলো মানে ম্যাক্সিমাম তোলে সেখানকার প্রত্যেকটা থিওরি ইন ডিটেলস আলোচনা করব। তো তোমরা আশা করি তোমাদের সবার বেনিফিটস হবে। তোমাদের সুবিধার্থেই রেলওয়ের প্রিভিয়াস ইয়ার অ্যানালিসিস করে যেখান থেকে রেলওয়ে ফিজিক্সের কোশ্চেন বেশি দেয় সেই টপিকগুলোকে আমি আলোচনা করব এবং তোমাদের যাতে সামগ্রিক পরীক্ষাতে উপকার হয় সেই চেষ্টাটাই করব। তো তোমরা সেশনটা সম্পূর্ণ দেখবে, শুধুমাত্র ফার্স্ট সেশন না, 4টে সেশনই দেখবে, তাহলে দেখবে তোমাদের অনেক উপকারে আসবে। ঠিক আছে, চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। আর মাই নেম ইজ রায়হান মণ্ডল, ফিজিক্স ফ্যাকাল্টি। দেখো আজকের ফার্স্ট কোশ্চেনটা রয়েছে দ্য কমার্শিয়াল ইউনিট অফ ইলেকট্রিক এনার্জি। দেখো এনার্জি কী জিনিস, হোয়াট ইজ এনার্জি? এনার্জি হচ্ছে ক্যাপাসিটি টু ডু ওয়ার্ক। কোনো কাজ করার যে ক্যাপাসিটি সেটাকে আমরা বলি এনার্জি। ঠিক আছে, কোনো একটা কাজ দুটো ব্যক্তি কোনো একটা কাজ করছে, একটা ব্যক্তি 10 মিনিটে করলো সেই কাজটা, আর একটা ব্যক্তির একটা কাজ করতে টাইম লাগলো 15 মিনিট, কিন্তু দুটো ব্যক্তি কাজটা কমপ্লিট করেছে, মানে দুটো ব্যক্তির এনার্জি কিন্তু সেম, কিন্তু দুটো ব্যক্তির পাওয়ার কিন্তু আলাদা। পাওয়ার যখন আমরা করি তখন রেট অফ ওয়ার্ক ডান, মানে একটা কাজ কম সময়ে যে ব্যক্তিটা করবে তার পাওয়ার কিন্তু বেশি, কিন্তু একটা কাজ দুটো ব্যক্তি করছে মানে দুজনের এনার্জি কিন্তু সেম। ঠিক আছে, তাহলে দেখো এই এনার্জির ইউনিট এখানে বলেছে কমার্শিয়াল ইউনিট। নর্মাল এনার্জির ইউনিট কি? নর্মাল এনার্জির ইউনিট যদি আমরা দেখি তাহলে এনার্জির এসআই ইউনিট আমরা জানি, এসআই ইউনিট হচ্ছে জুল, আর সিজিএস ইউনিট হচ্ছে আর্গ। ঠিক আছে, দেখো আমরা জানি 1 জুল আর আর্গের মধ্যে একটা রিলেশনশিপ রয়েছে, সেটা হচ্ছে 1 জুল = 10⁷ আর্গ। এবার আমাদের এখানে কোশ্চেনে চেয়েছে যে কমার্শিয়াল ইউনিট মানে আমরা বাড়িতে যে ইলেকট্রিসিটি কনজিউম করি সেই ইউনিটটা কোন ইউনিটে মেজারমেন্ট করা হয়, সেই ইউনিটটা হচ্ছে আনসার হচ্ছে কিলোওয়াট আওয়ার। তাহলে দেখো আমরা বাড়িতে যে ইলেকট্রিসিটি কনজিউম করি সেটা 1 ইউনিট ইলেকট্রিসিটি কনজিউম করছি, মানে সেটা হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার। এই 1 কিলোওয়াট আওয়ারের আরেকটা নাম হচ্ছে বিওটি, বোর্ড অফ ট্রেড ইউনিট। তাহলে দেখো 1 কিলোওয়াট আওয়ার এটা সমান হচ্ছে 1 বিওটি, এটা সমান কত? এটা হচ্ছে 3 × 6 × 10⁶ জুল। তাহলে দেখো ফাইনালি আমরা এখানে পেলাম জুলস, তার মানে এটা হচ্ছে এনার্জির ইউনিট। ওয়াট দেখে এটা আমরা ভাববো না যেটা পাওয়ারের ইউনিট। পাওয়ারের ইউনিট হচ্ছে এসআই ইউনিট হচ্ছে ওয়াট বা জুল পার সেকেন্ড, কিন্তু এই ওয়াটের সঙ্গে যখন টাইম গুণ আকারে থাকে তখন সেটা হয়ে যায় এনার্জির ইউনিট। ঠিক আছে, দেখো এটা কিভাবে আসলো আমরা যদি দেখতে চাই তাহলে 1 কিলোওয়াট ইকুয়ালস টু আমরা বলতে পারি 1000 ওয়াট, আর 1 আওয়ার ইকুয়ালস টু 3600 সেকেন্ডস। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা গুণ করি তাহলে আসে 3.6 × 10⁶ ওয়াট ইকুয়ালস টু জুল পার সেকেন্ড, আর এখানে সেকেন্ড, এটা কেটে দিলে তাহলে এটা পড়ে থাকলো জুল। তাহলে এটা হয়ে গেল কমার্শিয়াল ইউনিট অফ ইলেকট্রিক এনার্জি, আমাদের আনসারটা হয়ে গেল কিলোওয়াট আওয়ার। বাকি ইউনিটগুলো বললাম। জুল, দেখো জুল হচ্ছে ওয়ার্কের ইউনিট, আবার এনার্জিরও ইউনিট। এখান থেকে আমরা একটা কনক্লুশনে আসতে পারি, দেখো ওয়ার্ক, এনার্জি এবং হিট এদের 3টের ইউনিট কিন্তু 3টের ডাইমেনশান কিন্তু সেম। কি বললাম? ওয়ার্ক, এনার্জি এবং হিট এদের প্রত্যেকটা ডাইমেনশান কিন্তু সেম। এদের ডাইমেনশানটা কি? ml² T⁻²। ঠিক আছে, তাহলে এদের ডাইমেনশানটা আমরা মাথায় রাখবো। অনেক সময় এখানে কোশ্চেন দেয় একটা কোয়ান্টিটি দিয়ে দিল এবং নিচের কোন কোয়ান্টিটিটা
তাদের ডাইমেনশান ওয়ার্কের ডাইমেনশানের সঙ্গে ম্যাচ করে। তাহলে সেই তখন আমাদের মাথায় রাখতে হবে ওয়ার্ক, এনার্জি, হিট। এখানে আরেকটা কোয়ান্টিটি যুক্ত করতে পারো তোমরা, টর্ক। তাহলে টর্কের ডাইমেনশানও এদের সঙ্গে সেম, ঠিক আছে। ক্যালোরি, ক্যালোরিটা কি? ক্যালোরিটা হচ্ছে হিটের ইউনিট। এই যে হিট আমরা লিখেছি, এই হিটের এসআই ইউনিট, হিটের দুটো ইউনিট, হিটের এসআই ইউনিট হচ্ছে জুল আর সিজিএস ইউনিট হচ্ছে ক্যালোরি। এই ক্যালোরি এবং জুলের মধ্যে একটা রিলেশনশিপস রয়েছে, ঠিক আছে। এটা অনেক সময় পরীক্ষাতে দেয় যে 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল। এটা যদি 1 জুল সমান সমান কত ক্যালোরি দেয় সেটাও আমাদের জানতে হবে। 1 জুল সমান সমান 0.24 ক্যালোরি। আর একটা ইউনিট রয়েছে হিটের, সেটা হচ্ছে ব্রিটিশ থার্মাল ইউনিট। সেটা হচ্ছে 1 ব্রিটিশ থার্মাল ইউনিট। এটা সমান সমান হচ্ছে 252 ক্যালোরি, 252 ক্যালোরি, ঠিক আছে। তাহলে দেখো এখান থেকে আমরা একটা কোশ্চেন থেকে অনেকগুলো ডেটাই আমরা জানতে পারলাম। তাহলে এইগুলো তোমরা সবাই খাতায় অবশ্যই নোট ডাউন করবে, ঠিক আছে। চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো নেক্সট কোশ্চেন কি বলছে। দ্য এসআই ইউনিট অফ রেজিস্টিভিটি। রেজিস্টিভিটির এসআই ইউনিট কি? দেখো রেজিস্ট্যান্স কী জিনিস আমরা জানি। যখন কোনো একটা সার্কিট দিয়ে বা কোনো একটা ওয়্যার দিয়ে ইলেকট্রন ফ্লো করে, তার অপোজিট দিকে কারেন্ট পাই আমরা, কারেন্ট ফ্লো করে। এবং এই কারেন্ট ফ্লোয়ের যে বাধার সৃষ্টি হয় সেটাকে আমরা বলি রেজিস্ট্যান্স বা রোধ। তাহলে দেখো এই যে রেজিস্ট্যান্স, কোনো একটা ওয়্যার, এই ওয়্যার দিয়ে কারেন্ট ফ্লো করছে, ঠিক আছে। এবার এই ওয়্যারের যে রেজিস্ট্যান্স, এই ওয়্যারের যে রেজিস্ট্যান্স, সেই রেজিস্ট্যান্সটা কিসের উপর ডিপেন্ড করে? রেজিস্ট্যান্সটা ডিপেন্ড করে এর লেন্থের উপর, ওয়্যারের লেন্থের উপর, লেন্থের সঙ্গে সমানুপাতিক। এবং ওয়্যারের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলের ব্যস্তানুপাতিক বা ইনভার্স রিলেশান, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সঙ্গে ইনভার্স রিলেশান। তাহলে এই দুটোকে যদি আমরা একসঙ্গে লিখি তাহলে আমরা কি পাবো? তাহলে আমরা পাবো দেখো R ইজ প্রপোর্শনাল টু L/A। এবার প্রপোর্শনালিটির চিহ্ন তুলতে গেলে আমাকে কি লাগবে? আমাদের একটা কনস্ট্যান্ট লাগবে এখানে, বা ধ্রুবক লাগবে। তাহলে সেই ধ্রুবকটাকেই আমাদের বলা হয় রেজিস্টিভিটি, রো L/A। এই রোটাকেই বলা হয় রেজিস্টিভিটি। রোটাকে বলা হয় রেজিস্টিভিটি। তাহলে এখানে চেয়েছে এসআই ইউনিট অফ রেজিস্টিভিটি। তাহলে দেখো আমরা জানি রোধের ইউনিট হচ্ছে ওহম। তাহলে এখান থেকে আমরা ইউনিটটা বার করতে পারবো। এই ইকুয়েশান থেকে আমরা রেজিস্টিভিটির ইউনিটটা কীভাবে বার করব? আর রেজিস্ট্যান্সের ইউনিট কি? রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম। এটা বার করব। রোয়ের ইউনিট, উপরে লেন্থের ইউনিট মিটার, নিচে এরিয়ার ইউনিট হচ্ছে মিটার স্কোয়ার। একটা মিটার কাটলো, তাহলে রো সমান সমান আমরা পেলাম ওহম মিটার। তাহলে রেজিস্টিভিটির ইউনিট হয়ে গেল ওহম ইন্টু মিটার। তাহলে এটার কারেক্ট আনসার হচ্ছে ডি। তাহলে রেজিস্ট্যান্সের ইউনিট আমরা পেলাম কি? ওহম। আর রেজিস্টিভিটির আরেকটা নাম রয়েছে স্পেসিফিক রেজিস্ট্যান্স। এর আরেকটা নাম হচ্ছে স্পেসিফিক রেজিস্ট্যান্স, ঠিক আছে। এবার দেখো এই রেজিস্ট্যান্সের অনন্যক বা ইনভার্স যদি আমরা করি তাহলে আমরা পাবো কন্ডাক্ট্যান্স। রেজিস্ট্যান্সকে যদি আমরা ইনভার্স করি তাহলে আমরা পাবো কে ফর কন্ডাক্ট্যান্স। তাহলে এই কন্ডাক্ট্যান্সের ইউনিট কী হবে? কন্ডাক্ট্যান্সের ইউনিট হবে 1/ওহম বা ওহম ইনভার্স, বা এটার আরেকটা নাম রয়েছে মো, আরেকটা নাম রয়েছে সিমেন্স। তাহলে কন্ডাক্ট্যান্সের ইউনিট কি হলো? 1/ওহম, বা এটাকে আমরা লিখতে পারি ওহম ইনভার্স, বা এটাকে আমরা লিখতে পারি মো, বা এটার আরেকটা নাম রয়েছে সিমেন্স। তাহলে পরীক্ষাতে আসে যে কন্ডাক্ট্যান্সের ইউনিট কি, এবং এটা অপশানে অনেক সময় এই অপশানটা থাকে। তাহলে এটা আমরা জেনে রাখবো। তাহলে এখান থেকে আরেকটা রিলেট করে আমরা করতে পারি যে রেজিস্টিভিটিকে যদি আমরা ইনভার্স করি তাহলে আমরা পাবো কন্ডাক্টিভিটি। তাহলে কন্ডাক্টিভিটি জিনিসটা কি? দেখো 1/রেজিস্টিভিটি, তাহলে এটার করলে আমরা পাবো কন্ডাক্টিভিটি। এটাকে বলা হয় কন্ডাক্টিভিটি। তাহলে কন্ডাক্টিভিটির ইউনিট কী হবে? কন্ডাক্টিভিটির ইউনিট হবে 1/রেজিস্টিভিটির ইউনিট। তাহলে রেজিস্টিভিটির ইউনিট পেয়েছি কি? ওহম মিটার।
তাহলে কন্ডাক্টিভিটির ইউনিট হবে 1/ওহম ইন্টু মিটার। তাহলে 1/ওহম এটাকে আমরা কি বলতে পারি, মো বা সিমেন্স। তাহলে এর আলটিমেট ফাইনাল ইউনিটটা হলো সিমেন্স পার মিটার। তাহলে এটা অনেক সময় পরীক্ষাতে আসে যে কন্ডাক্টিভিটির ইউনিটটা কি, তাহলে কন্ডাক্টিভিটির ইউনিটটা আমরা এখান থেকে পেলাম সিমেন্স পার মিটার। ঠিক আছে, তাহলে সেকেন্ড কোশ্চেনটা এখানে কমপ্লিট হলো। আমরা তাহলে দেখা যাক নেক্সট কোশ্চেনটা কি রয়েছে। সবাই একবার এটা নোট ডাউন করে নিও। সেকেন্ড কোশ্চেনটা, থার্ড কোশ্চেনটা কি বলছে দেখো, বলছে করোটকফ সাউন্ডস আর অবজার্ভড ডিউরিং মেজারিং। করোটকফ সাউন্ড কি মেজারের সময় ওই সাউন্ডটা পাই আমরা। তাহলে এখানে দেখো রয়েছে ইলেকট্রিক্যাল ইনসুলেশন, অ্যাটমসফিয়ারিক প্রেশার, ব্লাড প্রেশার, স্পিড অফ উইন্ড ফ্লো। তাহলে এখানে দেখো আমরা এর সঠিক আনসার হচ্ছে ব্লাড প্রেশার। ব্লাড প্রেশার যখন আমরা মাপি, ব্লাড প্রেশার মাপার সময় যে সাউন্ডটা হয় সেই সাউন্ডটাকে বলা হয় করোটকফ সাউন্ড। ঠিক আছে, দেখো ব্লাড প্রেশার আমরা কি যন্ত্র দিয়ে মাপি, স্ফিগমো ম্যানোমিটার বলে একটা যন্ত্র রয়েছে যেটা দিয়ে আমরা ব্লাড প্রেশার মাপি। স্ফিগমো ম্যানোমিটার যে যন্ত্রটা রয়েছে সেটা দিয়ে আমরা মাপি ব্লাড প্রেশার। ঠিক আছে, এবার দেখো অ্যাটমসফিয়ারিক প্রেশারটা আমরা কি দিয়ে মাপি, অ্যাটমসফিয়ারিক প্রেশারটা আমরা মাপি হচ্ছে ব্যারোমিটার দিয়ে। ব্যারোমিটার, ঠিক আছে, ব্যারোমিটার কি আবিষ্কার করেন যদি বলে, তাহলে ব্যারোমিটার ডিসকভার করেন হচ্ছে টরিসেলি। ব্যারোমিটার ডিসকভার করেন টরিসেলি। এখানে প্রমাণ অ্যাটমসফিয়ারিক প্রেশারটা কি, 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 45 ডিগ্রি অক্ষাংশে 76 সেন্টিমিটার পারদস্তম্ভ যে প্রেশারটা দেয় সেটাই হচ্ছে প্রমাণ অ্যাটমসফিয়ারিক প্রেশার। তাহলে প্রমাণ অ্যাটমসফিয়ারিক প্রেশার, আমরা প্রেশারের ইকুয়েশান আমরা জানি, প্রেশারের ইকুয়েশান হচ্ছে এইচ রো ইন্টু জি। এইচ হচ্ছে হাইট, রো হচ্ছে ডেনসিটি, যেরকম এখানে আমরা যদি পারদ ব্যবহার করি তাহলে পারদের ডেনসিটি, আর জি হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা অভিকর্ষ ত্বরণ। ঠিক আছে, তাহলে দেখো প্রমাণ অ্যাটমসফিয়ারিক প্রেশার টরিসেলি কীভাবে এটা বার করেছিল। টরিসেলি দুমুখ খোলা এক মুখ খোলা একটা নল নিয়েছিল, পারদপূর্ণ একটা পাত্রে এটাকে যখন ডুবিয়ে দেয় তখন টরিসেলি দেখলো কিছু পরিমাণ পারদ উপরের দিকে উঠে রয়েছে এবং এর হাইটটা হয়ে যায় 76 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে দেখো এখানে বায়ুমণ্ডল প্রেশার দিচ্ছে, সেই কারণেই কিন্তু পারদটা উপরের দিকে উঠে রয়েছে। বায়ুমণ্ডল প্রেশার যদি না দিত তাহলে পারদের এই লেয়ারটা কিন্তু উপরের দিকে উঠতো না, এটা কিন্তু নিচে নেমে যেত। তাহলে আমরা বলতে পারি 76 সেন্টিমিটার পারদ স্তম্ভ যে প্রেশারটা দিচ্ছে সেটাই হচ্ছে প্রমাণ বায়ুমণ্ডলের প্রেশার। তাহলে আমরা এখান থেকেই প্রমাণ বায়ুমণ্ডলের প্রেশারটা আমরা বার করতে পারি, সেটা হচ্ছে এইচের ভ্যালু তাহলে কত, 76 সেন্টিমিটার। এটা যদি আমরা এসআই এককে করে মিটারে ট্রান্সফার করতে হবে তাহলে এটা হয়ে যাবে 0.76 মিটার। পারদের ঘনত্ব এসআই এককে কত, 13,600, আর জি এর ভ্যালু অ্যাপ্রক্সিমেটলি 10। এটা যদি হয় ক্যালকুলেশন করে আমরা পাবো 1.013 ইন্টু 10⁵ পাস্কেল, বা এটা যদি আমরা বার ইউনিটে করি তাহলে 1.013 বার, বা এটা যদি টর ইউনিটে করি তাহলে এটা হয়ে যায় 760 টর। ঠিক আছে, এবার দেখো এখান থেকে কিছু কোয়েশ্চেন দেয় অনেক সময়, যে তোমরা দেখতে পাবে ব্যারোমিটারের প্রেশার হঠাৎ করে নেমে গেছে বা ধীরে ধীরে ফল করেছে বা হঠাৎ করে রাইজ করেছে, তার সঙ্গে এনভায়রনমেন্টের কী সম্পর্ক। তাহলে দেখো নর্মাল ক্ষেত্রে পারদস্তম্ভের যে হাইটটা থাকে সেটা কত, 76 সেন্টিমিটার থাকে। এবার যদি ব্যারোমিটারের রিডিংটা হঠাৎ করে ফল করে, মানে ধরে নাও 40 সেন্টিমিটারে চলে আসলো, তাহলে প্রেশারটা অনেক লো হয়ে গেছে। তাহলে প্রেশার যদি লো হয় তাহলে চারিদিক থেকে হাই প্রেশারের বায়ু লো প্রেশারের দিকে ছুটে আসবে, তাহলে তখন কী হবে, স্ট্রম বা ঝড় দেখা দেবে। আর যদি ধীরে ধীরে ফল করে তাহলে কী হবে, রেন। আর যদি আস্তে আস্তে উপরের দিকে ওঠে মানে প্রেশার বাড়ছে, তার মানে ক্লিয়ার ওয়েদার। তাহলে এই কটা জিনিস আমাদের পরীক্ষাতে আসে, এইগুলো তোমরা একটু নোট ডাউন করে নাও। তাহলে দেখো এখানে আমি লিখেই দিই ব্যারোমিটারের প্রেশার, এই ব্যারোমিটারের রিডিং
যদি সাডেন ফল করে তাহলে কি হবে? সাডেন যদি ফল করে তাহলে হবে স্ট্রম বা ঝড়। স্লোলি যদি ফল করে, স্লোলি ফল করলে হবে রেন। আর যদি রাইজ উপরের দিকে ওঠে তাহলে হবে ক্লিয়ার ওয়েদার। ক্লিয়ার ওয়েদার, ঠিক আছে। এবার দেখো ওয়াইন্ড স্পিড। ওয়াইন্ড স্পিড আমরা কি দিয়ে মাপি? লাস্ট অপশনটা যেটা রয়েছে দেখো, এখান থেকেও কিছু কোয়েশ্চেন আসে অনেক সময়। ওয়াইন্ড স্পিড আমরা মাপি হচ্ছে অ্যানিমোমিটার দিয়ে। অ্যানিমোমিটার। এখানে আর কিছু মেজারিং ইনস্ট্রুমেন্ট যদি আমরা দেখতে চাই, তা ওডোমিটার বলে একটা জিনিস রয়েছে, দেখবে বাইকের কিংবা যে কোনো ভেহিকেলের যে মিটারে যেটা থাকে ডিস্ট্যান্স মেজারমেন্ট করে, ওডোমিটার। তাহলে ওডোমিটার দিয়ে আমরা মাপি ডিস্ট্যান্স। ওডোমিটার দিয়ে আমরা মাপি হচ্ছে ডিস্ট্যান্স। ক্রোনোমিটার দিয়ে আমরা মাপি হচ্ছে লংডিটিউড। লংডিটিউড, ঠিক আছে। তারপর আমরা তো জানি অ্যামমিটার দিয়ে আমরা মাপি ইলেকট্রিক কারেন্ট, ভোল্টমিটার দিয়ে আমরা মাপি ভোল্টেজ। তাহলে এগুলো কয়েকটা যে মেজারিং ইনস্ট্রুমেন্ট অনেক সময় দেয়। তারপরে যে রিলেটিভ ডেন্সিটি দুটো আছে, একটা হাইড্রোমিটার আর একটা হচ্ছে হাইগ্রোমিটার। হাইগ্রোমিটার যদি বলে তাহলে আমরা সেটা দিয়ে মাপি হচ্ছে হিউমিডিটি। আর হাইড্রোমিটার যদি বলে তাহলে সেটা দিয়ে আমরা মাপি রিলেটিভ ডেন্সিটি বা স্পেসিফিক গ্র্যাভিটি, ঠিক আছে। তাহলে এই কোশ্চেনটা কমপ্লিট হলো। এবার তোমরা কিছু স্ক্রিনশট নিলে বা যদি লিখতে চাও তাহলে লিখে নিতে পারো। নেক্সট কোশ্চেন আমরা যাব এবার। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, বলছে এ ফোর্স অফ 20 নিউটন ডিসপ্লেসেস অ্যান অবজেক্ট থ্রু 2 মিটার ডিস্টেন্স ডাজ ওয়ার্ক 20 জুলস, দ্য অ্যাঙ্গেল বিটুইন ফোর্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। তাহলে এটা খুব একটা সুন্দর একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন। দেখো ওয়ার্কের ফর্মুলাটা কি? ওয়ার্ক সমান সমান আমরা লিখতে পারি এফএস কস থিটা। ডাব্লু এটা হচ্ছে ওয়ার্ক, এফ হচ্ছে ফোর্স, এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট, আর থিটাটা হচ্ছে ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের মধ্যে কোণ, ঠিক আছে। তাহলে এখানে দেখো অঙ্কটা সলভ করতে গেলে আমাদের লাগবে, এখানে ফোর্সটা দিয়ে দিয়েছে, ফোর্সের ভ্যালুটা দিয়েছে কত, এফটা দেওয়া আছে 20 নিউটন, ডিসপ্লেসমেন্টটা দিয়েছে 2 মিটার, ওয়ার্ক ডান যেটা দিয়েছে সেটা হচ্ছে 20 জুলস। তাহলে এগুলো আমরা এখানে বসিয়ে দেব। বসিয়ে দিলে ওয়ার্ক 20, ফোর্স হচ্ছে 20 আর ডিসপ্লেসমেন্ট 2 কস থিটা। 20 কেটে দাও, তাহলে কস থিটা সমান সমান পেয়ে গেলাম হাফ, বা এটা কত কস 60 মান হচ্ছে হাফ। তাহলে থিটার হচ্ছে কত, থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। থিটার মান হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এটার কারেক্ট আনসার হচ্ছে 60 ডিগ্রি। এবার দেখো এই যে থিটা মানে ফোর্স এবং ডিসপ্লেসমেন্টের ভিতর কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে তার উপর ওয়ার্ক কখনো পজিটিভ হয়, কখনো 0 হয়, আবার কখনো নেগেটিভ হয়। কিভাবে? দেখো এই থিটাটা আমরা যেদিকে ফোর্স অ্যাপ্লাই করছি সেই দিকেই যদি বস্তুর ডিসপ্লেসমেন্ট সেই দিকেই হয়, যেদিকে আমরা ফোর্স অ্যাপ্লাই করেছি বস্তুর ডিসপ্লেসমেন্ট সেই দিকেই ঘটেছে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত? তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল হয়ে গেল 0 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল যদি 0 ডিগ্রি হয় তাহলে ওয়ার্ক ডানটা কত পাবো? দেখো ওয়ার্ক ডান ইকুয়ালস টু এফএস কস 0, আর কস 0 মান হচ্ছে 1। তাহলে আমরা পেয়ে গেলাম এফএস। তাহলে তখন ওয়ার্ক ডানটা হয়, তখন হয় পজিটিভ ওয়ার্ক। তাহলে এই ক্ষেত্রে ওয়ার্কটা হচ্ছে পজিটিভ। এবার দেখো আমি যেদিকে ফোর্স অ্যাপ্লাই করেছি ফোর্সের ডিরেকশান আর ডিসপ্লেসমেন্টের ডিরেকশান এটা যদি পরস্পর বিপরীত দিকে হয়, মানে এদের ডিরেকশানটা সম্পূর্ণ আলাদা 180 ডিগ্রি, তাহলে সেই ক্ষেত্রে ওয়ার্ক ডানটা আসবে মাইনাস এফএস। কারণ কি? কস 180 মান হচ্ছে -1, তাহলে এটা করলে মাইনাস এফএস চলে আসবে। তাহলে এটা হয়ে গেল নেগেটিভ ওয়ার্ক। আর একটা দেখো যেদিকে আমি ডিসপ্লেসমেন্ট করছি আর ফোর্স এদের মধ্যে কোণ, ফোর্স এদের মধ্যে অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে দেখো এই ওয়ার্ক ডানটা হয়ে যাবে 0। তাহলে সেই ক্ষেত্রে
ওয়ার্ক ডানটা হয়ে যাবে জিরো। তাহলে এটাকে বলা হয় জিরো ওয়ার্ক ফোর্স। যেরকম অনেক এক্সাম্পল থাকে যে কোনো একটা ব্যক্তি স্যুটকেস নিয়ে হাঁটছে, তাহলে এখানে যদি আমরা কোনো কিছু একটা স্যুটকেস নিয়ে হাঁটি তাহলে দেখো স্যুটকেসের ডিসপ্লেসমেন্টটা প্যারালালে যাচ্ছে এবং গ্র্যাভিটি ফোর্স সবসময় কোন দিকে কাজ করে, নিচের দিকে কাজ করছে। তাহলে গ্র্যাভিটি নিচের দিকে আর স্যুটকেসের ডিসপ্লেসমেন্টটা এই দিকে, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে কোনো একটা ব্যক্তি যখন স্যুটকেস নিয়ে হাঁটবে তাহলে গ্র্যাভিটি ফোর্স দ্বারা ওয়ার্ক ডানটা হয়ে যায় তখন জিরো। বা কোনো একটা কুলি যখন মাথায় করে বোঝা নিয়ে যায় তাহলে বোঝার ডিসপ্লেসমেন্ট সামনের দিকে এবং গ্র্যাভিটি ফোর্সটা কোন দিকে, নিচের দিকে। তাহলে গ্র্যাভিটি ফোর্স দ্বারা ওয়ার্ক ডান তখন হয়ে যায় কিন্তু জিরো। ঠিক আছে। আর পজিটিভ ওয়ার্ক এবং নেগেটিভ ওয়ার্কটার একটা এক্সাম্পল দিই। দেখো কোনো একটা বস্তুকে যদি আমরা উপর দিকে থ্রো করি তাহলে দেখো বস্তুর ডিসপ্লেসমেন্টটা হয় কোন দিকে, উপরের দিকে, এবং আমি যে ফোর্সটা দিয়েছি তার ডিরেকশান কোন দিকে, উপরের দিকে। তাহলে এক্সটার্নাল ফোর্স দ্বারা ওয়ার্ক ডানটা তখন হয়ে যায় পজিটিভ। কিন্তু দেখো বস্তুটা যখন উপরের দিকে থ্রো করেছি, বস্তুর সরণটা হচ্ছে উপরের দিকে, কিন্তু দেখো গ্র্যাভিটি সবসময় কোন দিকে কাজ করছে, নিচের দিকে। তাহলে গ্র্যাভিটি ফোর্স নিচের দিকে এবং বস্তুর সরণ উপরের দিকে, তাই না? তাহলে তখন দেখো ওয়ার্ক ডানটা হয়ে যাবে নেগেটিভ। মানে একই জিনিস আমি যখন একটা বস্তু উপরের দিকে থ্রো করলাম, এক্সটার্নাল ফোর্স দ্বারা ওয়ার্ক ডানটা হয় পজিটিভ এবং গ্র্যাভিটি ফোর্স দ্বারা ওয়ার্ক ডানটা হয়ে যায় তখন নেগেটিভ, কারণ গ্র্যাভিটি নিচের দিকে, বস্তুর সরণ উপরের দিকে। ঠিক আছে। তাহলে এখানে আমরা জানতে পারলাম ওয়ার্ক সম্বন্ধে ইন ডিটেলস আমরা জানতে পারলাম। আর ওয়ার্কের ইউনিট হচ্ছে জুল, এসআই ইউনিট জুল, সিজিএস ইউনিট হচ্ছে আর্গ। জুল এবং আর্গের মধ্যে একটা রিলেশনস রয়েছে, 1 জুল ইকুয়ালস টু 10⁻⁷ আর্গ। ওয়ার্ক, এনার্জি, হিট এবং টর্ক এদের মাত্রাটা, ডাইমেনশানটা সেম, এবং এদের ডাইমেনশানটা আমি আগেও বলেছি। এই ওয়ার্কের যে ওয়ার্কের ডাইমেনশান হচ্ছে ml স্কোয়ার T⁻⁻²। শুধুমাত্র এটা ওয়ার্কের না, যে কোয়ান্টিটিগুলো বললাম সবার ডাইমেনশানই ওই ওয়ার্কের ডাইমেনশানের সঙ্গে কিন্তু সেম। ঠিক আছে, ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো, হুইচ এনার্জি অফ দ্য উইন্ড ডাজ এ উইন্ড মিল ইউজ। দেখো উইন্ড মিলে কোন এনার্জি ইউজ করা হয়। উইন্ড মিলে যে উইন্ডের ফ্লোটাকে এখানে কাজে লাগানো হয়, উইন্ডের ফ্লোটাকে। তাহলে যখন কোনো একটা বস্তু যখন একটা ফ্লোতে থাকবে বা কোনো একটা মোশানে থাকবে তখন তার মধ্যে কী এনার্জি থাকে, তখন তার মধ্যে কাইনেটিক এনার্জি থাকে। কোনো একটা বস্তুর মোশানের জন্য যে এনার্জি পজেস করে সেটা হচ্ছে তার কাইনেটিক এনার্জি। আর কোনো একটা বস্তু তার পজিশান এবং হাইটের জন্য যে এনার্জি সে পজেস করে সেটা হচ্ছে তার পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি। তাহলে দেখো এখানে যে উইন্ডের মোশানটাকে কাজে লাগানো হয় উইন্ড মিলে, তাহলে উইন্ডের কোন এনার্জি কাজে লাগানো হয়, তাহলে দেখো এটা কারেক্ট অ্যান্সার হবে এটার কারেক্ট আনসার হবে কাইনেটিক এনার্জি। ঠিক আছে। তাহলে দেখো এনার্জি, মেকানিক্যাল এনার্জিকে আমরা দুই ভাগে ভাগ করি। একটা হচ্ছে কাইনেটিক এনার্জিটাকে আমি কেই লিখছি, আর একটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে। তাহলে কাইনেটিক এনার্জিটা কিসের জন্য হয়, কোনো একটা অবজেক্টের মোশানের জন্য। তাহলে এটা হচ্ছে ডিউ টু মোশান অফ অবজেক্ট। কোনো একটা অবজেক্টের মোশানের জন্য হয় কাইনেটিক এনার্জি। আর পোটেনশিয়াল এনার্জি, যেটা বাংলাতে বলা হয় কাইনেটিক এনার্জি, হচ্ছে স্থিতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি হচ্ছে গতিশক্তি। আর মেকানিক্যাল এনার্জিটাকে বলা হয় যান্ত্রিক শক্তি। পোটেনশিয়াল এনার্জি হচ্ছে ডিউ টু পজিশন, অ্যান্ড হাইট। তাহলে পজিশান এবং হাইটের জন্য কোনো একটা বস্তু তার যে এনার্জি পজেস করে সেটাকে আমরা বলবো পোটেনশিয়াল এনার্জি। কাইনেটিক এনার্জি, তাহলে ফর্মুলা একটা রয়েছে, কাইনেটিক এনার্জি সমান আমরা লিখতে পারি 1/2 × m × v²। আর পোটেনশিয়াল এনার্জির যে ফর্মুলাটা রয়েছে সেটা হচ্ছে m × g × h। তাহলে দেখো কোনো একটা বস্তু যত উপরের দিকে উঠবে তার হাইট যত বাড়বে তার পোটেনশিয়াল এনার্জি তত বাড়বে। কোনো একটা বস্তু যদি আমরা উপরের দিকে থ্রো করি, এখানে একটা পার্টিকেল রয়েছে, কোনো একটা বল, সেই বলটাকে তুমি উপরের দিকে থ্রো করলে, তাহলে দেখো বলটা যত উপরের দিকে উঠবে তার কিন্তু গতিবেগটা কিন্তু কমতে থাকবে, তাই না? তাহলে ভেলোসিটি যদি কমতে থাকে তাহলে তার কাইনেটিক এনার্জিটা কমতে থাকবে।
কিন্তু বস্তুটা যত উপরের দিকে উঠবে দেখো হাইট ইনক্রিজ করছে, আর হাইট যদি বাড়ে তাহলে তার স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জিটা কিন্তু ইনক্রিজ করবে। ঠিক আছে, তাহলে দেখো কোনো একটা বস্তু উপরের দিকে থ্রো করলাম, কাইনেটিক এনার্জি বা গতিশক্তিটা কমলো কিন্তু স্থিতিশক্তিটা বাড়লো। তার মানে প্রত্যেকটা পয়েন্টে এই পোটেনশিয়াল এনার্জি এবং কাইনেটিক এনার্জির যোগফলটা কিন্তু কনস্ট্যান্ট থাকে। ঠিক আছে, তাহলে উপরের দিকে থ্রো করলে মাথায় রাখবে কাইনেটিক এনার্জিটা কমে আর পোটেনশিয়াল এনার্জিটা বাড়ে। ক্লিয়ার? এবার দেখো কাইনেটিক এনার্জির কিছু এক্সাম্পল অনেক সময় রেলওয়ে এক্সামে দেয় বা প্রিভিয়াস ইয়ারে দিয়েছে। ধরো কোনো একটা ফাস্ট মুভিং রেল ইঞ্জিন, একটা রেল ইঞ্জিন যখন মুভ করছে তাহলে তার একটা মোশন রয়েছে, তাহলে তার মধ্যে কি কাইনেটিক এনার্জি রয়েছে। তারপর দেখো কোনো একটা বন্দুক থেকে যখন আমরা একটা গুলি বার করি, গুলি বার হয়, তাহলে গুলির যে মোশন তাহলে সেটা কি, সেটা তার গুলির মধ্যে যে এনার্জিটা রয়েছে সেটাও হচ্ছে তার কাইনেটিক এনার্জি। আর পোটেনশিয়াল এনার্জি একটা রেইজড হ্যামার, এটা অনেক সময় দেয় এক্সামে, কোনো একটা হ্যামারকে যদি আমি উপরের দিকে তুলি, একটা নির্দিষ্ট হাইটে তুলেছি, তার মানে তার মধ্যে যে এনার্জিটা রয়েছে সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। কোনো একটা স্প্রিংয়ের ভিতরে যে এনার্জিটা থাকে সেটা পোটেনশিয়াল এনার্জি। কোনো একটা বাঁধে জল সঞ্চয় করে রেখেছি, তাহলে সেই জলের ভিতরে কি এনার্জি রয়েছে, পোটেনশিয়াল এনার্জি। বাট সেই জলটাকে যখন টারবাইনে ফেলা হয় এবং টারবাইনটা ঘুরিয়ে যখন ইলেকট্রিসিটি প্রডিউস করা হয় তখন জলের মোশনটাকে ইউজ করা হয়, তখন কাইনেটিক এনার্জিটাকে আমরা ইউজ করি। ঠিক আছে, কোনো একটা উঁচু জায়গায় কোনো একটা বই রেখে দিয়েছি বা কোনো একটা ইট রেখে দিয়েছি, তাহলে তার মধ্যে কী এনার্জি থাকে, এটা অনেক সময় পরীক্ষাতে জিজ্ঞাসা করে। তাহলে তার মধ্যে কী এনার্জি থাকবে, কোনো একটা হাইটে রয়েছে মানে তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি থাকবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা আলোচনা করলাম, তোমরা দেখে নাও। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন বলছে, হোয়াট উইল বি দ্য মাস অফ এ গার্ল ওয়েটিং 450 নিউটন। তাহলে দেখো এখানে গার্লের মাসটা চেয়েছে, যার ওয়েট দেওয়া আছে 450 নিউটন। ঠিক আছে, তাহলে দেখো মাস আর ওয়েটের ডিফারেন্সটা আমাদের জানতে হবে। হোয়াট ইজ মাস অ্যান্ড হোয়াট ইজ ওয়েট। কোনো একটা বডিতে যে পরিমাণ সলিড মেটেরিয়াল থাকে সেটা হচ্ছে তার মাস। ঠিক আছে, আর ওয়েট কোনো একটা অবজেক্টকে যে ফোর্স দ্বারা কোনো একটা প্ল্যানেট নিজের সেন্টারের দিকে টানে বা আকর্ষণ করে সেটাই হচ্ছে ওয়েট। ঠিক আছে, তাহলে ওয়েট হচ্ছে ওয়ান টাইপ অফ ফোর্স। পৃথিবীর ক্ষেত্রে আমরা যদি বলি, তাহলে কোনো একটা বস্তুকে যদি আমরা ফেলে দিই তাহলে পৃথিবী তাকে যে ফোর্স দ্বারা নিচের দিকে টানে সেটাই হচ্ছে তার ওয়েট। তাহলে ওয়েট ইকুয়ালস টু আমরা বলতে পারি, তাহলে দেখো ওয়েট ইকুয়ালস টু আমরা বলতে পারি এম ইন্টু জি, যেখানে এমটা হচ্ছে মাস অফ দ্য অবজেক্ট, এমটা হচ্ছে মাস অফ দ্য অবজেক্ট, আর এটা হচ্ছে অভিকর্ষ ত্বরণ বা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে এটা হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। তাহলে যে প্ল্যানেটের আকর্ষণ বল বা টানটা বেশি সেই প্ল্যানেটে কোনো একটা বস্তু নিয়ে গেলে তার ওয়েটটা বেশি হবে। একটা কোশ্চেন খুব আসে চাঁদ আর পৃথিবীকে নিয়ে। চাঁদের গ্র্যাভিটিটা কম এবং পৃথিবীর গ্র্যাভিটিটা বেশি। কত গুণ বেশি? 6 গুণ বেশি। তাহলে কোনো বস্তুর ওয়েট যদি পৃথিবীতে হয় 72 নিউটন, তাহলে চাঁদে কত হবে? তাহলে 6 দিয়ে আমাদের ভাগ করতে হবে। তাহলে ওয়েট কিন্তু পৃথিবীতে যা হবে চাঁদে তার 6 গুণ কম হবে এবং চাঁদে যা হবে পৃথিবীতে 6 গুণ বেশি হবে। কিন্তু মাস কখনো চেঞ্জ হয় না, কারণ কোনো একটা বস্তুতে সলিড মেটেরিয়াল বা সেটা যখন যেখানেই যাক না কেন সেটা সেমই থাকবে, সেই কারণে মাস কখনো চেঞ্জ হয় না। মাসের ইউনিট কি? মাসের এসআই ইউনিট হচ্ছে কেজি আর সিজিএস ইউনিট হচ্ছে গ্রাম। আর ওয়েট কি বললাম? ওয়ান টাইপ অফ ফোর্স, তাই ওয়েটকে আমরা নিউটন এবং ডাইনেও লিখতে পারি বা আমরা আরেকটা ইউনিটেও লিখতে পারি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা গেল মাস এবং ওয়েটের কনসেপ্ট। এবার কোশ্চেনটা সলভ করি। দেখো বলে দিয়েছে ওয়েটটা বলে দিয়েছে 450 নিউটন, তাহলে এই ইকুয়েশানটাতে এটা বসাবো 450 450, মাসটা বার করতে হবে, জি এর ভ্যালু 10 ধরে নিলাম, 9.8, তাহলে এম ইকুয়ালস টু 45 কেজি। তাহলে এটার কারেক্ট অ্যান্সার হলো 45 কেজি। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক।
এবার দেখো এটা কি বলছে, হোয়াট উইল বি দ্য মোমেন্টাম অফ অ্যান অবজেক্ট অফ মাস m/2 হুজ ভেলোসিটি ইজ 2v। এটা খুব একটা সহজ একটা কনসেপ্ট, যেটা মোমেন্টাম কী জিনিস সেটা জানলে আমাদের হয়ে যাবে। দেখো মোমেন্টাম, এই মোমেন্টাম মানে কি, বাংলাতে মোমেন্টামটাকে বলা হয় ভরবেগ, বাংলাতে মোমেন্টামটাকে বলা হয় ভরবেগ। তাহলে ভর এবং বেগ এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে আমরা পেয়ে যাব ভরবেগ। তাহলে একদম সহজ, ভরবেগ মানে ভর আর বেগটাকে গুণ করতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো বস্তুর মাস বা ভর বলে দিয়েছে m/2 আর তার ভেলোসিটি বলে দিয়েছে হচ্ছে 2v। তাহলে গুণ করে দাও। তাহলে এই ক্ষেত্রে বস্তুর মাসটা এটা আমি m'(v' লিখলাম, যাতে এখানে m এর সঙ্গে তোমরা গুলিয়ে না ফেলো। তাহলে এটা অবজেক্টের মাস আর অবজেক্টের ভেলোসিটি, ঠিক আছে। তাহলে ভরটা হচ্ছে m/2 আর ভেলোসিটিটা হচ্ছে 2v। তাহলে 2 কেটে দাও, তাহলে দেখো পড়ে থাকলো কি m/v। তাহলে এটাই হয়ে গেল বস্তুর ভরবেগ বা মোমেন্টাম। তাহলে কারেক্ট আনসার হচ্ছে এটা। এবার দেখো ভরবেগ কিন্তু একটা ভেক্টর কোয়ান্টিটি, ঠিক আছে। এবার ভরবেগের যদি মাত্রাতে আসি বা ডাইমেনশানে আসি, তাহলে দেখো ভরের মাত্রা, ভরবেগের যদি ডাইমেনশান আমরা লিখি তাহলে ডাইমেনশান হয়ে যাবে, ভরের ডাইমেনশান হচ্ছে m আর ভেলোসিটি বা বেগের ডাইমেনশান হচ্ছে L(t-1)। তাহলে এটা হয়ে গেল ভরবেগের ডাইমেনশান। দেখো ভরবেগের ডাইমেনশানের সঙ্গে আর একটা কোয়ান্টিটি ডাইমেনশান ম্যাচ করে, সেটা হচ্ছে ইম্পালস বা ইম্পালস অফ এ ফোর্স। তার ইম্পালস এটা ইকুয়ালস টু চেঞ্জ ইন মোমেন্টাম বা ভরবেগের পরিবর্তন, ঠিক আছে। তাহলে এই ইম্পালসের ডাইমেনশান আর যে মোমেন্টাম ভরবেগের ডাইমেনশান কিন্তু সেম। এই যে ডাইমেনশানটা লিখেছি এটা ইম্পালসের ডাইমেনশানও এটা, আবার দেখো এই যে মোমেন্টামের ডাইমেনশানও এটা, ঠিক আছে। এবার দেখো ভরবেগ কখন সংরক্ষণ থাকে, এখান থেকে কিছু কোশ্চেন আছে। কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টাম। দেখো রকেট উৎক্ষেপণ, যখন কোনো একটা রকেট উৎক্ষেপণ করা হয় তাহলে রকেটের যে দহন কক্ষ সেখানে জ্বালানি দহন হয় এবং গ্যাসটা পিছন দিকে প্রচণ্ড বেগে বার হয়ে আসে এবং নিউটনের থার্ড ল অনুযায়ী সামনের দিকে একটা ফোর্স রকেটটা পেয়ে যায় এবং সামনের দিকে চলে যায়। তাহলে দেখো এখানে দুটো জিনিস কাজ করে, নিউটনের থার্ড লটা যেমন কাজ করে সে কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামটাও এখানে কাজ করে, ঠিক আছে। আর কোথায় মোমেন্টাম কনজারভেশন থাকে, যে কোনো রকমের কলিশান হচ্ছে দুই রকমের হয়। কলিশান দুই রকমের, একটা হচ্ছে ইলাস্টিক আর একটা হচ্ছে ইলাস্টিক এবং ইনইলাস্টিক, ঠিক আছে। ইলাস্টিক কলিশানটা কি, কোনো একটা কলিশান যদি ইলাস্টিক হয় তাহলে সেখানে লিনিয়ার মোমেন্টাম এবং কাইনেটিক এনার্জি দুটোই কনজার্ভ থাকবে। কিন্তু যদি ইনইলাস্টিক কলিশান হয় সেখানে শুধুমাত্র লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগটা কনজার্ভ থাকবে, সেখানে কোনো কাইনেটিক এনার্জি বা গতিশক্তি কিন্তু কনজার্ভ থাকবে না। আমাদের বাস্তবে যত রকমের কলিশানই হয় না কেন সবগুলো কিন্তু ইনইলাস্টিক কলিশান। সেই কারণে মেঝেতে যদি আমি কোনো একটা বল একটা হাইট থেকে ফেলি তাহলে মেঝের সঙ্গে বলের সংঘর্ষটা হবে ইনইলাস্টিক কলিশান। সেই কারণে সেখানে কিছু পরিমাণ কাইনেটিক এনার্জি বা গতিশক্তি লস হবে এবং বলটা সেম হাইট পর্যন্ত উঠবে না, কিছু কম হাইট পর্যন্ত উঠবে। এটা ইনইলাস্টিক কলিশানের কারণেই হয়। যদি ইলাস্টিক কলিশান হতো তাহলে কোনো কাইনেটিক এনার্জি লস হতো না এবং বলটা সেম হাইট পর্যন্তই উঠতো। তাহলে দেখো মনে রাখবে ইলাস্টিক কলিশানে মোমেন্টাম এবং কাইনেটিক এনার্জি এই দুটোই কনজার্ভ থাকে, আর ইনইলাস্টিক কলিশানে মোমেন্টামটা কনজার্ভ থাকে বাট কাইনেটিক এনার্জি নট কনজার্ভড, কাইনেটিক এনার্জিটা কনজার্ভ কিন্তু থাকে না, কাইনেটিক এনার্জিটা কনজার্ভ থাকে না। তাহলে এটা গেল মোমেন্টামের ইন ডিটেলস কনসেপ্ট। এটা মনে রাখবে, রকেট উৎক্ষেপণ কনজারভেশন অফ লিনিয়ার মোমেন্টামের উপর কাজ করে, এটা কিন্তু বহুতবার পরীক্ষাতে এসছে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। বলছে হোয়াট উইল বি দ্য জিরো অ্যাক্সিলারেশন মিনস। অ্যাক্সিলারেশন মানেটা কি? এই যে অ্যাক্সিলারেশন মানেটা কি? অ্যাক্সিলারেশন মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। অ্যাক্সিলারেশন মানে হচ্ছে রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি। তাহলে ভেলোসিটির চেঞ্জ হচ্ছে অ্যাক্সিলারেশন। কোনো ভেলোসিটি যখন কনস্ট্যান্ট থাকবে
তখন ভেলোসিটির চেঞ্জটা জিরো, তার মানে সেখানে কোনো অ্যাক্সিলারেশান থাকবে না বা ত্বরণ থাকবে না। তাহলে দেখো অ্যাক্সিলারেশান কখন জিরো হচ্ছে, ভেলোসিটি অফ দ্য অবজেক্ট ইজ কনস্ট্যান্ট। আর এটা কখন কনস্ট্যান্ট থাকবে, ভেলোসিটি কিন্তু একটা ভেক্টর রাশি, তাহলে এর ডিরেকশানও রয়েছে আবার ম্যাগনিটিউডও রয়েছে। যখন তুমি একটা স্ট্রেট লাইনে যাবে উইথ ফিক্সড স্পিড, তুমি একটা বাইক চালাচ্ছ 30 কিলোমিটার/আওয়ারে, কিন্তু সেটা আঁকাবাঁকা রাস্তায় যদি চালাও তাহলে তোমার ভেলোসিটিটা আমরা কনস্ট্যান্ট বলতে পারি না, কারণ তার ডিরেকশানটা প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে। কিন্তু একটা স্ট্রেট লাইনে তুমি যদি ফিক্সড স্পিড নিয়ে বাইক চালিয়ে যাও তাহলে তখন তোমার ভেলোসিটিটা হয়ে যাবে কনস্ট্যান্ট, সেই ক্ষেত্রে কিন্তু তোমার অ্যাক্সিলারেশান হয়ে যাবে জিরো। ঠিক আছে, তাহলে দেখো চেঞ্জ অফ ভেলোসিটি, ভেলোসিটির চেঞ্জ কিন্তু দুই রকমভাবে হতে পারে, ডিরেকশানের চেঞ্জ এবং মানের চেঞ্জ। চেঞ্জ ইন ম্যাগনিটিউড, চেঞ্জ ইন ম্যাগনিটিউড, আর একটা হচ্ছে চেঞ্জ ইন ডিরেকশান, ডিরেকশানের চেঞ্জ। তাহলে ম্যাগনিটিউডের চেঞ্জের জন্য যে অ্যাক্সিলারেশানটা হয় সেটাকে বলা হয় ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশান। কি বললাম, সেটাকে বলা হয় ট্যানজেনশিয়াল অ্যাক্সিলারেশান বা এটি। আর ডিরেকশানের চেঞ্জের জন্য যে অ্যাক্সিলারেশানটা হয় সেটাকে বলা হয় সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশান বা এসি। ঠিক আছে, তাহলে ডিরেকশানের চেঞ্জ কখন হয়, যখন তুমি কোনো একটা সার্কেল বরাবর মুভ করবে তখন তোমার স্পিড যদি কনস্ট্যান্ট থাকে ডিরেকশানটা প্রতিনিয়ত চেঞ্জ হয়। তুমি একটা কোনো সার্কেল বরাবর মুভ করছো, এই পজিশানে যখন রয়েছে তোমার ডিরেকশান এই দিকে, ট্যানজেন্ট বরাবর তোমার ডিরেকশানটা হয়, তাহলে সেই ক্ষেত্রে যে অ্যাক্সিলারেশানটা কাজ করে সেটাকে বলা হয় সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশান বা অভিকেন্দ্র ত্বরণ। এটাকে বলা হয় এসি দ্বারা লেখা হয় এবং এটা সেন্টারের দিকে কাজ করে। এই এসির ভ্যালুটা কত, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশান বা অভিকেন্দ্র ত্বরণ, এটার ভ্যালুটা হচ্ছে v²/r। আর হচ্ছে সেই বৃত্তের রেডিয়াস এবং ভি হচ্ছে তুমি যে ভেলোসিটি নিয়ে মুভ করছিলে সেটা। এবং কেন্দ্রের দিকে যেহেতু একটা ত্বরণ কাজ করছে তাহলে এখানে একটা ফোর্সও কাজ করে, সেই ফোর্সটাকে আমরা বলি অভিকেন্দ্র বল বা সেন্ট্রিপিটাল ফোর্স। তাহলে অভিকেন্দ্র বলটার মানটা কত, এফসি। দেখো এফ সমান আমরা জানি এম ইন্টু এ, তাহলে এটার সঙ্গে এম গুণ করে দাও, তাহলে পেয়ে যাবো mv²/r। তাহলে এটা হয়ে গেল সেন্ট্রিপিটাল ফোর্স বা অভিকেন্দ্র বল। এবার দেখো কোনো একটা বস্তু যখন একটা সার্কেল বরাবর মুভ করে তাহলে তার বিপরীত দিক সেন্ট্রিপিটাল ফোর্সের অপোজিট ডিরেকশানে একটা ফোর্স কাজ করে, সেই ফোর্সটাকে বলা হয় সেন্ট্রিফিউগাল ফোর্স। তাহলে সেন্ট্রিপিটাল ফোর্স বা অভিকেন্দ্র বলটা কেন্দ্রের দিকে কাজ করে, আর সেন্ট্রিফিউগাল ফোর্স বা অপকেন্দ্র বলটা কেন্দ্র থেকে বাইরের দিকে কাজ করে। এখানে দুটো কোশ্চেন আসে যে ক্রিম সেপারেশন ফ্রম মিল্ক, ওয়াশিং মেশিন যেটা জামা কাপড় থেকে ওয়াটারটা বার করে দেয়, তাহলে সেটা কোন প্রসেসে হয়, সেটা সেন্ট্রিফিউগাল ফোর্স দ্বারা হয়। সেন্ট্রিফিউগাল ফোর্স, ক্রিম সেপারেশন এবং ওয়াশিং মেশিন সেন্ট্রিফিউগাল ফোর্স দ্বারা কাজ করে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেন দুটো পরীক্ষাতে আসে, এই কোশ্চেন দুটো তোমরা নোট করো। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে, ইফ দ্য ডিস্টেন্স বিটুইন টু অবজেক্ট ইজ ডাবলড হোয়াট উইল বি দ্য এফেক্ট অন দ্য ফোর্স বিটুইন দেম। এখানে অ্যাকচুয়ালি গ্র্যাভিটেশন ফোর্স হওয়ার উচিত ছিল, গ্র্যাভিটেশন ফোর্স বিটুইন দেম। দেখো গ্র্যাভিটেশন ফোর্স, যে কোনো দুটো অবজেক্ট যাদের মধ্যে মাস রয়েছে তাদের মধ্যে ডিউ টু মাস একটা ফোর্স কাজ করে, সেই ফোর্সটাকে আমরা বলি গ্র্যাভিটেশন ফোর্স। সেই দুটো অবজেক্টকে যদি বায়ুতে বা যে কোনো মিডিয়ামেই একটা সেম ডিস্ট্যান্সে রাখা হয় তাহলে তাদের মধ্যে গ্র্যাভিটেশন ফোর্সটা সেম থাকে। তার মানে গ্র্যাভিটেশন ফোর্স কোনো মিডিয়ামের উপর ডিপেন্ড করে না, দুটো সেম বস্তু সেম ডিস্ট্যান্স যদি আমি রেখে দিই তাহলে তাদের মধ্যে গ্র্যাভিটেশন ফোর্সটা কিন্তু সেম কাজ করবে। গ্র্যাভিটেশন ফোর্স ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ মিডিয়াম। আবার গ্র্যাভিটেশন ফোর্স হচ্ছে একটা কনজারভেটিভ ফোর্স। কনজারভেটিভ ফোর্স কাদেরকে বলি আমরা, যে ফোর্স দ্বারা ওয়ার্ক ডান পাথের উপর নির্ভর করে না, সেটা হচ্ছে কনজারভেটিভ ফোর্স। যেরকম গ্র্যাভিটেশন ফোর্স, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স এগুলো হচ্ছে কনজারভেটিভ ফোর্স, কিন্তু ঘর্ষণ বল বা ফ্রিকশন ফোর্স এটা হচ্ছে একটা নন কনজারভেটিভ ফোর্স। ঠিক আছে, কোনো একটা অবজেক্টকে আমি এখান থেকে এখানে নিয়ে আসলাম, আর একটা অবজেক্টকে অন্য একটা রাস্তা দিয়ে নিয়ে আসলাম এখানে, তাহলে এটা হচ্ছে ইনিশিয়াল পজিশন, এটা হচ্ছে তাদের ফাইনাল পজিশন। দেখো গ্র্যাভিটি ফোর্সটা কনজারভেটিভ ফোর্স, কারণ দুটো বস্তু গ্র্যাভিটি ফোর্সের এগেনস্টে যদি তাদের ইনিশিয়াল এবং ফাইনাল পজিশন সেম থাকে কিন্তু তাদের নিয়ে যাওয়ার রাস্তা যদি আলাদা হয় তাহলে গ্র্যাভিটি ফোর্স দ্বারা ওয়ার্ক ডানটা হয় সেম। সেই কারণেই গ্র্যাভিটি ফোর্স হচ্ছে একটা কনজারভেটিভ ফোর্স। বোঝা গেল?
এবার দেখো ওই গ্র্যাভিটি ফোর্স কতটা কাজ করে সেটা দিয়েছিল আমাদের সায়েন্টিস্ট নিউটন। কি বলেছিল, দুটো অবজেক্ট M1 এবং M2, দুটো অবজেক্টের মধ্যে ডিস্টেন্স যদি r থাকে তাহলে এদের মধ্যে গ্র্যাভিটেশন ফোর্সের ইকুয়েশান হচ্ছে G(m1m2/r²). এই জিটাকে বলা হয় ইউনিভার্সাল গ্র্যাভিটেশন কনস্ট্যান্ট, সার্বজনীন মহাকর্ষ ধ্রুবক। এর একটা মান রয়েছে জি এর মানটা হচ্ছে 6.67 × 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার বাই কেজি স্কোয়ার। ঠিক আছে, এই যে মানটা সর্বপ্রথম যে সায়েন্টিস্ট বার করেছিল তার নাম হচ্ছে ক্যাভেন্ডিশ। সায়েন্টিস্টের নাম হচ্ছে ক্যাভেন্ডিশ। ঠিক আছে, তাহলে দেখো দুটো অবজেক্টের মধ্যে গ্র্যাভিটেশন ফোর্স হচ্ছে ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে এখানে আমরা অপশনে দেখব ডিস্টেন্সটা ডাবল করে দিয়েছে, তাহলে আর এর মান কত করেছে, ডাবল করেছে। তাহলে আর এর জায়গায় যদি আমি 2 বসিয়ে দিই, বাকিগুলো দেখো কনস্ট্যান্ট রয়েছে। এই টাইপের প্রবলেম কিন্তু ফিজিক্সে অনেক কোশ্চেনে আসে। কি থাকে, যে কোনো রকমের ইকুয়েশন থাকতে পারে। যেরকম আরেকটা ইকুয়েশন আমরা জানি, যে কোনো একটা ওয়্যার দিয়ে যদি হিট প্রডিউস হয় তাহলে সেটা ইকুয়ালস টু কতটা পরিমাণ কারেন্ট যদি ফ্লো করে তাহলে কতটা হিট প্রডিউস হয়, সেটা হচ্ছে H = I²RT, তাই না? তাহলে এই টাইপের ইকুয়েশানগুলো আর কি যদি বলে দেবে রেজিস্ট্যান্স ডাবল বা কারেন্ট হাফ, তাহলে কোনটা চেঞ্জ করতে বলেছে সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে এখানে মাসটা চেঞ্জ করতে বলেনি, মাস সেম রয়েছে, তাহলে শুধুমাত্র ডিস্ট্যান্সটা হয়ে গেছে ডাবল। তাহলে আর এর জায়গায় 2 বসিয়ে দাও, 2 এর স্কোয়ার। তাহলে এর ইফেক্টটা কত হবে, নতুন যে ফোর্সটা সেটা কত হবে, সেটা হবে কত গুণ হয়ে যাবে, দেখো 1/2² আর 1/2² মানে সেটা হয়ে যাবে 1/4। মানে 1/4 গুণ। ঠিক আছে, তাহলে দেখো গ্র্যাভিটেশনাল ফোর্স উইল ডিক্রিজ 4 টাইমস। এটা 4টা যেহেতু নিচের দিকে রয়েছে তাহলে 4 গুণ সেটা কমে গেছে। দেখো এটা মাল্টিপল চিহ্ন, তাহলে 1/4 2² মানে 4 গুণ কমে গেছে। তাহলে এটার কারেক্ট আনসার হলো গ্র্যাভিটেশন ফোর্স উইল ডিক্রিজ 4 টাইমস। এটা দেখো এই রকম কোশ্চেন কিন্তু টাইপটা সেম থাকবে কিন্তু ডেটাগুলো আলাদা দিয়ে দিল, ভরটা চেঞ্জ বলে দিল, ভর দ্বিগুণ হয়েছে বা এটা 3-এর 4 গুণ হয়েছে। তাহলে এটা যদি ভর বলতো দ্বিগুণ তাহলে মাসের জায়গায় এখানে 2 বসাতাম, এটা যদি বলতো 3-এর 4 গুণ 3-এর 4 দিয়ে আলটিমেটলি কাটাকাটি করে যেটা আনসারটা আসতো তত গুণ আমাদের চেঞ্জটা হবে। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো নেক্সট কোশ্চেন, বার্নৌলিস থিওরেম ডিলস উইথ দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ। দেখো বার্নৌলিস থিওরেম এনার্জি কনজারভেশন রুলটা ফলো করে। তাহলে এনার্জি কনজারভেশন রুল শুধুমাত্র বার্নৌলিস থিওরেম নয়, আরও ফিজিক্সের অনেক ইকুয়েশান রয়েছে যারা এনার্জি কনজারভেশন রুলটাকে ফলো করে। তাহলে তার নাম হচ্ছে যেরকম ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স। ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্স এটাও হচ্ছে এনার্জি কনজারভেশন রুল ফলো করে। লেন্জেস ল এটাও এনার্জি কনজারভেশন রুলটাকে ফলো করে। বার্নৌলি থিওরেম কি বলছে, যখন কোনো একটা ফ্লুইড সেটা লিকুইড হতে পারে এবং গ্যাস হতে পারে, যখন ফ্লো করে তাহলে তাদের যে মলিকুল রয়েছে তাদের কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি এবং প্রেশার এনার্জি পার ইউনিট ওয়েট থাকে কনস্ট্যান্ট। এবং ইকুয়েশনটা আমরা ফাইনালি পাই হচ্ছে V²/2G P/ρg প্লাস জেড, এটা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। এটাকে আমরা বলি ভেলোসিটি হেড, এটাকে আমরা বলি প্রেশার হেড, এটাকে আমরা বলি হাইট হেড। এই 3টে রাশি বা 3টে জিনিসেরই ডাইমেনশান হচ্ছে লেন্থের ডাইমেনশানের সঙ্গে সমান। এর যে ভেলোসিটি হেডের ডাইমেনশানও হচ্ছে এল, প্রেশার হেড এর ডাইমেনশানও হচ্ছে এল, হাইট হেড এটার ডাইমেনশানও হচ্ছে এল। দেখো এই ইকুয়েশান থেকে আমরা বলতে পারি যে প্রেশার এবং ভেলোসিটি এদের মধ্যে একটা রিলেশান বার্নৌলিস ইকুয়েশান থেকে আমরা পাই। এদের মধ্যে কীরকম রিলেশান, প্রেশার এবং ভেলোসিটির মধ্যে হচ্ছে ইনভার্স রিলেশান বা ব্যস্ত সম্পর্ক। আমরা বলতে পারি প্রেশার ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ভেলোসিটি। তাহলে যেখানে ফ্লো বা কোনো একটা ফ্লুইড যখন ফ্লো করবে তার ভেলোসিটি যেখানে বেশি হবে সেখানে প্রেশারটা কমে যাবে। সেই কারণে যখন ঝড় হয়
কোনো একটা খড়ের চাল বা টিনের চালের উপর দিয়ে যখন প্রচণ্ড বেগে বায়ু প্রবাহিত হয় তাহলে সেখানে তার ভেলোসিটিটা বেশি থাকে বায়ুর, এবং বায়ুর যে প্রেশার, তাহলে প্রেশারটা আলটিমেটলি ওখানে কী হয়, কমে যাবে। আর কিন্তু বাড়ির যে ঘরের ভিতরের প্রেশারটা যা ছিল যেমন ছিল তেমনই রয়েছে, তাহলে ভিতরে হাই প্রেশার এবং উপরে লো প্রেশার, তাহলে তখন খড়ের চালটা উড়ে চলে যায়। তাহলে এটা হচ্ছে বার্নৌলিস প্রিন্সিপালের একটা অ্যাপ্লিকেশান। তারপরে এয়ারপ্লেন বা উড়োজাহাজ যখন ওড়ে টেক অফ করে তখন উড়োজাহাজের নিচে একটা হাই প্রেশার ক্রিয়েট হয় এবং উপরে একটা লো প্রেশার ক্রিয়েট হয়। তো যখন একটা ট্রেন হাই স্পিডে মুভ করে তখন ট্রেনের হাই স্পিডে মুভ করার জন্য সেখানে এয়ার মলিকুলগুলো বেশি স্পিডে মুভ করে এবং সেখানে একটা লো প্রেশার ক্রিয়েট হয়। এবং তুমি যদি তখন প্ল্যাটফর্মের কাছাকাছি দাঁড়িয়ে থাকো তখন চারিপাশের যে হাই প্রেশার সেটা তোমাকে লো প্রেশারের দিকে ঠেলে দেবে এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। তাহলে এগুলো হচ্ছে সবই বার্নৌলিস প্রিন্সিপালের অ্যাপ্লিকেশান। কিছু এক্সাম্পলস আমি লিখে দিচ্ছি যেগুলো এক্সামে আসে, সেগুলো তোমরা একটু মুখস্থ করে নিও। যেরকম ভ্যাকিউম ক্লিনার, ভ্যাকিউম ক্লিনার, ভেঞ্চুরিমিটার, পিটট টিউব, স্প্রেয়ার, যেটাতে কৃষকরা কীটনাশক স্প্রে করে, এয়ারপ্লেন, ম্যাগনাস ইফেক্টে মানে ক্রিকেট বলের যেটা ইনসুইং এবং আউটসুইং হয়, ক্রিকেট বলের দুদিকে একটা সিম পজিশন থাকে, একদিকে রাফ পোর্শন থাকে, একদিকে স্মুথ পোর্শন থাকে। তাহলে যখন ওখানে একটা প্রেশার মানে এয়ারের যে ভেলোসিটির ডিফারেন্সটা তৈরি হয়, ভেলোসিটির ডিফারেন্স যদি তৈরি হয় তাহলে সেখানে প্রেশার ডিফারেন্স তৈরি হবে এবং প্রেশার ডিফারেন্স তৈরি হওয়ার জন্য বলটা ইনসুইং কিংবা আউটসুইং হয়। তাহলে এই ম্যাগনাস ইফেক্টের মধ্যেই যে বল এয়ারে সুইং যে বিষয়টা সেটাকে বলা হয় ম্যাগনাস ইফেক্ট। এবং তাহলে ইনসুইং এবং আউটসুইং, ক্রিকেটের ইনসুইং এবং আউটসুইং, তাহলে এই যে জিনিসগুলো এগুলো হচ্ছে সবই বার্নৌলিস প্রিন্সিপালের অ্যাপ্লিকেশান এবং এই এক্সাম্পলগুলো পরীক্ষাতে আসে, তোমরা একটু নোট ডাউন করো, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আমাদের এখন অনেকগুলো কোশ্চেন বাকি। বলছে ইফ ইউ ফিল ওয়াটার ইন এ গ্লাস অ্যামিড আইস কিউব হোয়াট হ্যাপেন হোয়েন আইস কিউব কমপ্লিটলি মেল্ট। দেখো কোনো একটা পাত্রে একটা আইস কিউব রয়েছে এবং আইস কিউবটা যখন গলে যাবে তখন এটার আনসার হবে ওয়াটার লেভেল রিমেন দ্য সেম। যখন আইস কিউবটা ভাসছিল তখন সে যতটা পরিমাণ ওয়াটার ডিসপ্লেস করেছিল, যখন আইসটা মেল্ট করবে সেই সেম পরিমাণ ওয়াটার ভলিউম সে অকুপাই করবে, সেই কারণে ওয়াটারের লেভেলটা কোনো চেঞ্জ হয় না। এখানে তোমাদের আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কয়েকটা পয়েন্ট আমি বলে দিই যে যখন আইস কিউবটা সম্পূর্ণরূপে মেল্ট করছে তখন কিন্তু ওয়াটার লেভেলের কোনো চেঞ্জ হচ্ছে না। ওই আইস কিউবের ভিতরে যদি এয়ার বাবেল থাকতো তাহলেও কিন্তু ওয়াটার লেভেলের কোনো পরিবর্তন হতো না। কিন্তু ওই আইস কিউবের মধ্যে যদি কোনো একটা লোহার ছোট একটা বল যদি থাকতো তখন কিন্তু আইস লেভেলটা ডিক্রিজ করে যেত। আর একটা কোয়েশ্চেন এখানে আসে, ধরো কয়েকটা বন্ধু বা কয়েকটা ফ্রেন্ড একটা নৌকায় করে একটা ট্যাঙ্কের উপর বা কোনো একটা জায়গাতে তারা নৌকায় করে ভ্রমণ করছে, ঠিক আছে? এবার কিছু পরিমাণ ওয়াটার তাদের জল পিপাসা পাওয়ার জন্য তারা যদি ড্রিঙ্ক করে তবুও যে ওয়াটার লেভেলের কোনো পরিবর্তন হবে না, ঠিক আছে? তাহলে এই কয়েকটা জিনিস এখান থেকে এক্সাম্পল পরীক্ষাগুলোয় আসে যে ওয়াটার লেভেলের কীরকম চেঞ্জ হবে সেটা তোমরা মাথায় রাখবে। তাহলে দেখো আইস কিউব যদি মেল্ট করে যায় তাহলে ওয়াটার লেভেলের কোনো পরিবর্তন হবে না, কারণ বললাম যে আগে আইসটা যে পরিমাণ ওয়াটার ডিসপ্লেস করেছিল গলে যাওয়ার সময় ঠিক সেম পরিমাণ ওয়াটারই সে অকুপাই করেছে, সেই কারণেই ওয়াটার লেভেলটা সেম থাকবে, ঠিক আছে? চলো নেক্সট কোয়েশ্চেন। দেখো এখানে কি বলছে -273.1.5 ডিগ্রি টেম্পারেচার ইকুয়ালস টু, দেখো এটা আনসারটা কত? এর আনসার হচ্ছে 0 কেলভিন। এই টেম্পারেচারটার একটা বিশেষত্ব রয়েছে, এটা কি? অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। তাহলে অ্যাবসলিউট জিরো টেম্পারেচারটা কি? অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, দেখো অ্যাবসলিউট জিরো টেম্পারেচার হচ্ছে সর্বনিম্ন মিনিমাম পসিবল টেম্পারেচার। তাহলে এটা হচ্ছে মিনিমাম পসিবল টেম্পারেচার,
মিনিমাম পসিবল টেম্পারেচার, সর্বনিম্ন যে টেম্পারেচারটা পসিবল সেটাই হচ্ছে অ্যাবসলিউট জিরো টেম্পারেচার। এবার দেখো টেম্পারেচারের 4টে স্কেল আমরা মোটামুটি পরিচিত আমরা সবাই, সেন্টিগ্রেড স্কেল বা সেলসিয়াস স্কেল, কেলভিন স্কেল, ফারেনহাইট স্কেল আর রিউমার স্কেল। তাহলে দেখো আরও আছে আরেকটা র্যাঙ্কাইন স্কেল। তাহলে অ্যাবসলিউট জিরো টেম্পারেচারের যে ভ্যালুটা সেটা 4টে স্কেলে কত, এটা অনেক সময় পরীক্ষাতে দেয়। তাহলে দেখো অ্যাবসলিউট জিরো টেম্পারেচারের ভ্যালু কেলভিন স্কেলে হচ্ছে 0 কেলভিন, সেন্টিগ্রেড স্কেলে হচ্ছে -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড, ফারেনহাইট স্কেলে হচ্ছে -459 ডিগ্রি ফারেনহাইট, রিউমার স্কেল যেটা সেটা হচ্ছে -218 ডিগ্রি রিউমার। তাহলে দেখো এখানে তাহলে অ্যাবসলিউট জিরো টেম্পারেচারে কেলভিন স্কেলে ভ্যালুটা হচ্ছে 0 কেলভিন, আর সেন্টিগ্রেড স্কেলে টেম্পারেচারটা হচ্ছে এটা। তাহলে দেখো এখানে সব অ্যাবসলিউট জিরো টেম্পারেচারের ভ্যালু সমস্ত স্কেলেই দেখো নেগেটিভ। সমস্ত স্কেলেই দেখো নেগেটিভ, শুধুমাত্র কেলভিন স্কেলে এর ভ্যালুটা নেগেটিভ নয়। তাহলে এখান থেকে আরেকটা কোশ্চেন আসে, মনে রাখবে কেলভিন স্কেল অলওয়েজ গিভস দ্য পজিটিভ রিডিং অফ টেম্পারেচার। পরীক্ষায় কোশ্চেন আসতে পারে কোন স্কেল সবসময় পজিটিভ টেম্পারেচারের পজিটিভ রিডিং দেয়, সেটা হচ্ছে কেলভিন স্কেল। আরেকটা কোশ্চেন এখান থেকে আসে, আমরা সবাই জানি যে কত টেম্পারেচারে যে সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের যে রিডিং এই দুটো সমান হয়, সেটা আমরা জানি রিডিংটা কত, -40। ঠিক আছে। আর একটা কোশ্চেন এখান থেকে আসে যে ওই সেম কোশ্চেন যদি সেটা মানে রিডিংটা কত রিডিংয়ে ফারেনহাইট এবং কেলভিনটা সমান হবে বলে দেয়, তাহলে আমরা জানি যে সেলসিয়াস এবং ফারেনহাইটটা সমান হয় হচ্ছে -40 ডিগ্রি রিডিংয়ে, এবং এই রিডিংটাই যদি বলে দেয় যে কত রিডিংয়ে কেলভিন এবং ফারেনহাইট সমান হবে, তখন সেই রিডিংটা আসে 574 ডিগ্রি। তাহলে এটাও মনে রাখবো, তা 574 ডিগ্রিতে কেলভিন এবং ফারেনহাইট সমান হয়, এবং সেলসিয়াস এবং ফারেনহাইটটা সমান হচ্ছে -40-এ। ঠিক আছে, ক্লিয়ার। চলো নেক্সট কোয়েশ্চেন। Why water particles at 0 degree centigrade have the more energy than ice particle at same temperature? দেখো ওয়াটার আইস পার্টিকেলগুলো যখন মেল্ট করার সময় কিছু পরিমাণ হিট অ্যাবজর্ব করে, সেই হিটটাকে আমরা কি হিট বলি, ল্যাটেন্ট হিট বা লীন তাপ, তাই না? তাহলে ল্যাটেন্ট হিট অ্যাবজর্ব করে আইস পার্টিকেলগুলো মেল্ট করে ওয়াটার পার্টিকেলে পরিণত হয়। তাহলে দেখো কারেক্ট আনসারটা কী হবে, সেই কারণেই ওয়াটারের এনার্জিটা বেশি হয়। দেখো এখানে অপশান রয়েছে, ডি অপশানটা দেখো, ডিউরিং দ্য কনভার্সন প্রসেস অফ আইস টু লিকুইড ওয়াটার আইস পার্টিকেল অ্যাবজর্ব হিট এনার্জি অন ইট। তাহলে কারেক্ট আনসার হয়ে গেল এটা। দেখো হিট হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে ল্যাটেন্ট হিট আর একটা হচ্ছে সেন্সিবল হিট। তাহলে দেখো এটা দেখো একটু, হিট হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ল্যাটেন্ট হিট আর একটা হচ্ছে সেন্সিবল হিট। ল্যাটেন্ট হিট কোনটা? ল্যাটেন্ট হিটে পদার্থের স্টেটটা চেঞ্জ হয়, ফেজ চেঞ্জ হয়। ফেজ চেঞ্জের জন্য যে হিট প্রয়োজন সেটা হচ্ছে ল্যাটেন্ট হিট। যেরকম বরফ গলনের জন্য যে হিটটা লাগে, বরফ গলে কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। এখানে টেম্পারেচারে কোনো চেঞ্জ হয় না, টেম্পারেচারটা থাকে কনস্ট্যান্ট। তাহলে গলনের জন্য যে তাপটা লাগে সেটাকে আমরা বলবো ল্যাটেন্ট হিট। তাহলে বরফ গলনে লিন তাপ কত, এটাও পরীক্ষাতে আসে। বরফ গলনে যেটা লিন তাপ, সেই বরফ গলনের লিন তাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। ঠিক আছে। তারপর দেখো ওয়াটার বাষ্পীভবনের লিন তাপ, ওয়াটার বাষ্পীভবন কততে হয়, 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। তাহলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারটা ফিক্স থাকছে, কিন্তু ওয়াটারটা স্টিমে পরিণত হচ্ছে, স্টেটটা চেঞ্জ হচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে যে হিটটা লাগে সেটাকে আমরা বলি জল বাষ্পীভবনের লিন তাপ। তাহলে জল বাষ্পীভবনের লিন তাপটা কত, এটা হচ্ছে 539 ক্যালোরি পার গ্রাম। তাহলে এই ডেটা দুটো অনেক সময় পরীক্ষাতে আসে, এই ডেটা দুটো তোমরা নোট করো। আর সেন্সিবল হিট মানে যে ল্যাটেন্ট হিট যখন দেবো আমরা, তখন হচ্ছে ফেজ চেঞ্জ বা টেম্পারেচার থাকে কনস্ট্যান্ট। আর সেন্সিবল হিট যখন দেব তখন ফেজ থাকবে কনস্ট্যান্ট, ফেজ থাকে এখানে কনস্ট্যান্ট, বাট টেম্পারেচার চেঞ্জ হয়।
তাহলে কোনো একটা জল যখন আমরা গরম করি তাহলে জলটা 25 কিংবা 30 ডিগ্রি থেকে 100 ডিগ্রিতে গিয়ে সেটা স্টিম হয় বা ফোটে। তাহলে দেখো, তাহলে টেম্পারেচারটা যখন চেঞ্জ হচ্ছে তখন যে হিটটা লাগে সেটাকে আমরা বলি সেন্সেবল হিট। ঠিক আছে, তাহলে ক্লিয়ার হলো বিষয়টা। এবার দেখো কোনো একটা আমরা হাতে যদি আমরা স্পিরিট লাগিয়ে দিই তাহলে দেখবে এই জায়গাটা ঠান্ডা হয়ে যায়, কারণ কি স্পিরিট দ্রুত বাষ্পীভবন হয়ে যায়। এবার বাষ্পীভূত হওয়ার জন্য তার যে একটা যে তাপটা লাগে লিন তাপ বা ল্যাটেন্ট হিট সেটা আমাদের বডি থেকে কালেক্ট করে, তখন আমাদের বডিটা হয়ে যায় ঠান্ডা, ওই জায়গাটা তখন আমাদের ইনস্ট্যান্ট ঠান্ডা মনে হয়। ঠিক আছে, ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং থার্মোডাইনামিক প্রসেস অফ কনস্ট্যান্ট ভলিউম? থার্মোডাইনামিকের 4টে প্রসেস আমরা মোটামুটি পরিচিত, যেগুলো আমাদের এক্সামে আসে। একটা হচ্ছে আইসোবারিক প্রসেস, একটা অ্যাডিয়াবেটিক, একটা আইসোকোরিক, আর একটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস। তাহলে দেখো এখানে কনস্ট্যান্ট ভলিউমের যে প্রসেসটা ঘটে সেটাকে বলা হয় আইসোকোরিক প্রসেস। কনস্ট্যান্ট ভলিউমের যে প্রসেসটা ঘটে সেটাকে বলা হয় আইসোকোরিক প্রসেস। তাহলে দেখো এখানে আনসারটা হচ্ছে আইসোকোরিক। আইসোবারিক প্রসেসে কি কনস্ট্যান্ট থাকে? দেখো বার কিসের একক? বার হচ্ছে প্রেশারের একক, তাহলে এখানে প্রেশারটা থাকে কনস্ট্যান্ট। তাহলে এখানে প্রেশারটা থাকে কনস্ট্যান্ট। তারপরে দেখো অ্যাডিয়াবেটিক প্রসেস, তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেসে কি হয়? অ্যাডিয়াবেটিক প্রসেসে এখানে কোনো হিটের এক্সচেঞ্জ হয় না, নো হিট এক্সচেঞ্জ। তাহলে অ্যাডিয়াবেটিক প্রসেস হচ্ছে নো হিট এক্সচেঞ্জ, এখানে কোনো হিটের এক্সচেঞ্জ হয় না। আর একটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেসের টেম্পারেচারটা থাকে কনস্ট্যান্ট। আইসোথার্মাল প্রসেস এখানে কি থাকে? এখানে টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকে, এখানে টেম্পারেচারটা থাকে কনস্ট্যান্ট। তাহলে এই প্রসেসগুলো কোনটায় কি কনস্ট্যান্ট থাকে আমরা জানলাম। চলো নেক্সট কোশ্চেন যাওয়া যাক। বলছে টু স্যাটেলাইট অফ আর্থ এ অ্যান্ড বি, masses of A and B are 1000 kg and 500 kg respectively, are orbiting in a fixed orbit. Which of the following have greater orbital velocity? দেখো কোনো একটা স্যাটেলাইট যখন তার অরবিটে মুভ করে তাহলে যে ভেলোসিটি নিয়ে তারা মুভ করে সেটাকে আমরা বলি তার অরবিটাল ভেলোসিটি। তাহলে অরবিটাল ভেলোসিটির ইকুয়েশন যদি আমরা দেখি তাহলে এটা হয়ে যায় √gm/r। এই আর হচ্ছে আর প্লাস এইচ, এটা হচ্ছে আর্থ, বড় আরটা হচ্ছে রেডিয়াস অফ দ্য আর্থ, আর আর্থের সারফেস থেকে কত হাইটে সেটা মুভ করছে সেটা হচ্ছে এইচ। এটা হচ্ছে টোটাল আর, এটা এইচ, এবং এটা হচ্ছে পৃথিবীর রেডিয়াস। ঠিক আছে, এবং দেখো এটাকে যদি আমরা ডেরিভেশন করি, ডেরিভেশন করলে আমরা অরবিটাল ভেলোসিটির ফাইনাল ইকুয়েশনটা পাই g/r। জি হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি বা অভিকর্ষ ত্বরণ, আর আর হচ্ছে পৃথিবীর রেডিয়াস। ঠিক আছে, তাহলে এখানে কোথাও দেখো অরবিটাল ভেলোসিটিতে অবজেক্টের বা স্যাটেলাইটের মাস উল্লেখ নেই। তার মানে এই অরবিটাল ভেলোসিটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ মাস অফ দ্য স্যাটেলাইট বা মাস অফ দ্য পার্টিকেল। ঠিক আছে, এখানে যে মাসটা রয়েছে এটা হচ্ছে আর্থের মাস। আর্থ মিন্স যে প্ল্যানেটের চারিদিকে কোনো একটা স্যাটেলাইট মুভ করবে সেই প্ল্যানেটের মাস হচ্ছে এই বড় এমটা। ঠিক আছে, তাহলে এখানে আমরা জানতে পারলাম যে অরবিটাল ভেলোসিটি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ মাস অফ দ্য পার্টিকেল। তাহলে এখানে মাস এদের পার্টিকেলে যাই হোক না কেন তারা যেহেতু এখানে ফিক্সড অরবিটে মুভ করছে তাহলে সেই কারণেই এখানে আনসার হবে বোথ হ্যাভ সেম অরবিটাল ভেলোসিটি। ঠিক আছে, তাহলে দেখো পৃথিবীর ক্ষেত্রে পৃথিবীর চারিদিকে মিনিমাম কত অরবিটাল ভেলোসিটি নিয়ে কোনো একটা স্যাটেলাইট মুভ করতে পারে। তাহলে পৃথিবীর ক্ষেত্রে কোনো একটা স্যাটেলাইটের মিনিমাম অরবিটাল ভেলোসিটি, তাহলে এই একটা ভ্যালু রয়েছে ফর আর্থ। আর্থের জন্য মিনিমাম অরবিটাল ভেলোসিটি হচ্ছে 7.9 km/s, আর এটা যদি বলে ফর মুন, মুনের জন্য এটা হচ্ছে 1 km/s। তাহলে এই ডেটাটা পরীক্ষাতে আসে, আমরা একটু নোট করে নেব। এবার দেখো আরেকটা ভেলোসিটি এখানে অরবিটাল ভেলোসিটির সঙ্গে সিমিলারিটি রেখে আমরা বলতে পারি সেটা হচ্ছে স্কেপ ভেলোসিটি। স্কেপ ভেলোসিটি জিনিসটা কি? কোনো একটা অবজেক্টকে যে ভেলোসিটি নিয়ে প্রজেক্ট করলে সেটা সেই প্ল্যানেটের গ্র্যাভিটেশন অ্যাট্রাকশন ফোর্সটাকে পার করে স্পেসে চলে যায় আর ফিরে আসে না, সেটাই হচ্ছে তার স্কেপ ভেলোসিটি বা বাংলায় বলা হয় মুক্তিবেগ।
তাহলে অরবিটাল ভেলোসিটি ইকুয়েশনটা আমরা পেয়েছিলাম এখানে দেখো √g/r, আর স্কেপ ভেলোসিটি যেটা রয়েছে সেটা এটা লিখছি, এটার ইকুয়েশনটা হচ্ছে √2 × g × r। তাহলে দেখো স্কেপ ভেলোসিটি এবং অরবিটাল ভেলোসিটির মধ্যে একটা আমরা রিলেশান পাবো, সেটা হচ্ছে স্কেপ ভেলোসিটি ইকুয়ালস টু √2 ইন্টু অরবিটাল ভেলোসিটি। তাহলে এটা স্কেপ ভেলোসিটি এবং অরবিটাল ভেলোসিটির মধ্যে রিলেশনশিপ, বা এটা এদের অনেক সময় এদের রেশিও কত সেটাও পরীক্ষাতে জানতে চাই। তাহলে অরবিটাল ভেলোসিটিটা থেকে স্কেপ ভেলোসিটি হচ্ছে √2 টাইমস বেশি, ঠিক আছে। এবার দেখো এই স্কেপ ভেলোসিটি পৃথিবীর ক্ষেত্রে এবং চাঁদের ক্ষেত্রে এরও একটা ভ্যালু রয়েছে, যেরকম এটা ছিল অরবিটাল ভেলোসিটি। এই স্কেপ ভেলোসিটির মান ফর আর্থের জন্য স্কেপ ভেলোসিটি হচ্ছে 11.2 km/s, আর এটা মুনের জন্য কত, মুনের জন্য হচ্ছে 2.4 km/s, ঠিক আছে। তাহলে দেখো মুনের স্কেপ ভেলোসিটিটা অনেক কম, কারণ কি মুনের গ্র্যাভিটিটা কম, সেই কারণেই মুনে কোনো অ্যাটমসফিয়ার নেই, কারণ মুনের যে গ্যাস মলিকুলগুলো ছিল সেটা অনেক স্কেপ ভেলোসিটি কম থাকার জন্য তারা স্কেপ করে পালিয়ে গেছে, ঠিক আছে। তাহলে দেখো মুনে অ্যাটমসফিয়ার নেই ডিউ টু লো গ্র্যাভিটি, আর আমাদের চারিদিকে একটা অ্যাটমসফিয়ার হোল্ড করে আর্থের চারিদিকে, সেটা কিসের জন্য, কারণ আর্থের একটা স্ট্রং গ্র্যাভিটি রয়েছে। ক্লিয়ার? ঠিক আছে, চলো আমার নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। তাহলে দেখো এখানে যেতে যেতে আরেকটা বলে দিই যে এই অরবিটাল ভেলোসিটি হোক বা স্কেপ ভেলোসিটি হোক, পার্টিকেলের মাসের উপর কিন্তু কেউই নির্ভর করে না। এই স্কেপ ভেলোসিটি এটা কোন অ্যাঙ্গেলে প্রজেক্ট করা হচ্ছে, অ্যাঙ্গেল অফ প্রজেকশনের উপরও নির্ভর করে না, কিন্তু কোন হাইট থেকে পার্টিকেলটাকে প্রজেক্ট করা হচ্ছে সেটার উপর নির্ভর করে। এটাও আমরা একটু মাথায় রেখে দেবো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। বলছে একটা স্প্রিং কনস্ট্যান্টকে কাট ইন্টু 2 ইকুয়াল হাফ, দ্য স্প্রিং কনস্ট্যান্ট অফ ইচ হাফ উইল বি। দেখো একটা স্প্রিংয়ের লেন্থ এল এবং এর ফোর্স কনস্ট্যান্ট আমি ধরে নিলাম কে, ঠিক আছে। এই স্প্রিংটাকে একটা এক্সটার্নাল ফোর্স দিয়ে আমি যদি এক্স ডিস্ট্যান্স বাড়িয়ে দিই, তাহলে এর ভিতরের দিকে একটা ইলাস্টিক ফোর্স কাজ করবে। তাহলে সেই ইলাস্টিক ফোর্সটা হচ্ছে কত ডিস্ট্যান্স আমি এক্সটেন্ড করেছি তার সঙ্গে সমানুপাতিক। তাহলে এফ ইজ প্রপোর্শনাল টু এক্স, এবং এখানে একটা মাইনাস সাইন হয় কারণ ইলাস্টিক ফোর্স, এবং যে ডিসপ্লেসমেন্টটা আমি করিয়েছি সেটা দেখো বিপরীত ডিরেকশানে, ডিসপ্লেসমেন্টটা হয়েছে এই দিকে আর ইলাস্টিক ফোর্সটা কাজ করে ভিতরের দিকে। তাহলে এটা যদি আমি কনস্ট্যান্টটা সরাই, তাহলে এখানে একটা সাইন আসে কনস্ট্যান্ট, এটাকেই বলা হয় ফোর্স কনস্ট্যান্ট স্প্রিংয়ের এটাকে বলা হয় ফোর্স কনস্ট্যান্ট। তাহলে দেখো এই স্প্রিংয়ের ফোর্স কনস্ট্যান্টের সঙ্গে স্প্রিংয়ের যে লেন্থ সেটা হচ্ছে ব্যস্তানুপাতিক। মানে কোনো একটা স্প্রিংকে যদি আমরা কেটে দ্বিগুণ করে দিই, এই অর্ধেক করে দিই, এটা লেন্থ ছিল এল, তাহলে এটার লেন্থ L/2 করে দিলাম, এটা L/2 করে দিলাম। দেখো এটা হচ্ছে ইলাস্টিক ফোর্স, এটা ফোর্স কনস্ট্যান্ট ইন্টু কতটা লেন্থ আমরা বাড়িয়েছি বা কমিয়েছি। তাহলে এই কোনো দুটো জিনিসের গুণফল যখন একটা কনস্ট্যান্ট থাকে তখন একটা আরেকটার সঙ্গে কী রকম সম্পর্ক থাকে, ব্যস্ত সম্পর্ক থাকে। তাহলে লেন্থটা আমরা এখানে কমিয়ে দিয়েছি বা কেটে অর্ধেক করে দিয়েছি, তাহলে ফোর্স কনস্ট্যান্টটা কী হয়ে যাবে, দ্বিগুণ হয়ে যাবে। তাহলে ফোর্স কনস্ট্যান্ট হয়ে যাবে এখানে 2K, এটা হয়ে যাবে 2K। এটা যদি L/3 করতাম তাহলে হয়ে যেত কত, 3K হয়ে যেত। ঠিক আছে, ক্লিয়ার? এবার দেখো এই যে কোনো একটা স্প্রিংকে যখন আমরা এক্সটেন্ড করি বা কম্প্রেস করি, তখন স্প্রিংয়ের ভিতরে পোটেনশিয়াল এনার্জি সঞ্চয় হয়। কারণ কি, কোনো একটা স্প্রিংকে যখন আমরা টানবো তখন ইলাস্টিক ফোর্সের এগেনস্টে আমরা কিছু ওয়ার্ক করি, সেই ওয়ার্কটাই স্প্রিংয়ের ভিতরে পোটেনশিয়াল এনার্জি রূপে সঞ্চয় হয়ে থাকে। তাহলে দেখো সেই পোটেনশিয়াল এনার্জির ফর্মুলাটা কত, 1/2 × K × x²। এটা হচ্ছে ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা। তাহলে এটাও আমরা মাথায় রাখবো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। তাহলে আগের আনসারটা হয়েছিল 2K। দ্য ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড এ লং স্ট্রেট সলিনয়েড ক্যারিং কারেন্ট ইজ। কোনো একটা ম্যাগনেটিক মেটাল, সেখানে যদি আমরা একটা ওয়্যার এরকম করে কয়েল করে দিই, তাহলে দেখো এটাকেই বলা হয় সলিনয়েড। এই ওয়্যারের ভিতর দিয়ে যদি কারেন্ট ফ্লো করে তাহলে এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। সেই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশানটা হয়
এই যে সলিনয়েড রয়েছে তার অক্ষের সঙ্গে প্যারালালভাবে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশানটা হয় এবং সেই ম্যাগনেটিক ফিল্ডটা কীরকম হয়, B0 ইকুয়ালস টু μ0 NI। আইটা হচ্ছে কারেন্ট আর এনটা হচ্ছে NI/L। দেখো এল হচ্ছে সলিনয়েডের লেন্থ আর এন হচ্ছে টোটাল কতগুলো টার্ন রয়েছে, কতগুলো পাক রয়েছে, সেটা হচ্ছে বড় এন। তাহলে এটাই হচ্ছে সলিনয়েডের উৎপন্ন ম্যাগনেটিক ফিল্ডের ইকুয়েশান। তাহলে দেখো আমি কি বললাম, এটা বলছি ইউনিফর্ম অ্যান্ড প্যারালাল টু দ্য অ্যাক্সিস অফ সলিনয়েড। তাহলে প্রথম আনসারটাই সঠিক। তাহলে যদি কারেন্ট ফ্লো করে সলিনয়েডের ভিতর দিয়ে তাহলে যে ম্যাগনেটিক ফিল্ডটা প্রডিউস হয় সেটা ইউনিফর্ম এবং এই অ্যাক্সিসের সঙ্গে প্যারালালভাবে প্রডিউস হয়। ঠিক আছে, এটাকে μ0টাকে কী বলা হয়, μ0টাকে বলা হয় ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। এই μ0টার নাম হচ্ছে ম্যাগনেটিক পারমিয়াবিলিটি, এর মান হচ্ছে 4 পাই ইন্টু 10⁻⁻7 ওয়েবার পার অ্যাম্পিয়ার মিটার। ঠিক আছে, তাহলে এর ইউনিট হচ্ছে এটা এবং এর ভ্যালু হচ্ছে এটা। এটাকে বলা হয় ম্যাগনেটিক পারমিয়াবিলিটি। কোনো একটা মেটেরিয়ালের ম্যাগনেটিক পারমিয়াবিলিটি কত বেশি, মানে কি যে মেটেরিয়ালের ম্যাগনেটিক পারমিয়াবিলিটি যত বেশি সেই মেটেরিয়ালটাকে যদি আমরা এক্সটার্নাল ম্যাগনেটিক ফিল্ডে রেখে দিই তাহলে তত বেশি ম্যাগনেটিক ফিল্ড সেই মেটেরিয়ালের ভিতর দিয়ে পাস করতে পারবে। যার ম্যাগনেটিক পারমিয়াবিলিটি কম তার ভিতর দিয়ে ম্যাগনেটিক ফিল্ড কম পাস করবে এবং যার ম্যাগনেটিক পারমিয়াবিলিটি যত বেশি হবে তার ভিতর দিয়ে ম্যাগনেটিক ফোর্স, লাইন্স অফ ফোর্স বা ম্যাগনেটিক ফিল্ড তার ভিতর দিয়ে কম পাস করবে। যার ম্যাগনেটিক পারমিয়াবিলিটি কম পাস করবে, যার বেশি তার ভিতর দিয়ে বেশি পাস করবে। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য রিলেশনশিপ বিটুইন কারেন্ট অ্যান্ড পাওয়ার অ্যান্ড ভোল্টেজ। দেখো পাওয়ার, কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে একটা রিলেশন রয়েছে, সেটা হচ্ছে পাওয়ার ইকুয়ালস টু ভি ইন্টু আই। তাহলে দেখো এখানে আই ইকুয়ালস টু আমরা কী লিখতে পারি, আই ইকুয়ালস টু পাওয়ার বাই ভোল্টেজ। তাহলে এটা কোন অপশানে রয়েছে, এটা দেখো অপশান ডিতে রয়েছে। তাহলে এটা হচ্ছে কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। কিন্তু এখান থেকে আরও কোশ্চেন আসতে পারে। দেখো এটা যদি আমি IR এর ফর্মে লিখি তাহলে এটা হয়ে যাবে I²R। আবার যদি এটা I ইকুয়ালস টু ভি, আমরা জানি ভি ইকুয়ালস টু IR, আই সমান সমান যদি আমি V/R বসিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে কি V²/R। তাহলে এই যে ইকুয়েশান যেটা একটা থেকে 4টে বার হলো সবগুলো আমাদের মনে রাখতে হবে। কারণ কি এখান থেকে প্রবলেমস তোমাদের দিয়ে দেবে। কোনো একটা এখানে যদি ভোল্টেজ কারেন্ট দিয়ে দেয় তাহলে এই ইকুয়েশানটা ইউজ করব, যদি কারেন্ট এবং রেজিস্ট্যান্স দিয়ে দেয় তাহলে এই ইকুয়েশানটা ইউজ করব, যদি ভোল্টেজ এবং রেজিস্ট্যান্স দেয় তাহলে আমরা এই ইকুয়েশানটা ইউজ করব। এটা অনেক সময় এখান থেকে MCQ কোশ্চেন থাকে যে পাওয়ার ইকুয়ালস টু আমরা জানি V²/R। তাহলে দেখো এই যে V²টা যদি কনস্ট্যান্ট থাকে তাহলে পাওয়ার ডিসিপেশন যেটা হচ্ছে এই পাওয়ারের সঙ্গে রেজিস্ট্যান্সের দেখো রিলেশনটা হচ্ছে ইনভার্স সম্পর্ক। তাহলে এটা আমরা মাথায় রাখবো, এটা অনেক সময় আমাদের MCQ সলভ করতে কাজে লাগে। যদি ভোল্টেজ কনস্ট্যান্ট থাকে তাহলে পাওয়ার আর রেজিস্ট্যান্সের সম্পর্কটা ইনভার্স বা ব্যস্ত সম্পর্ক। চলো নেক্সট কোশ্চেন যাওয়া যাক। In the series combination of resistors, how is the voltage distributed across the resistor? তাহলে দেখো রেজিস্ট্যান্সের দু রকমের কম্বিনেশান হয়, একটা হচ্ছে সিরিজ কম্বিনেশান আর একটা হচ্ছে প্যারালাল কম্বিনেশান। তাহলে এখানে বলেছে প্যারালাল কম্বিনেশান, সিরিজ কম্বিনেশান। তাহলে একটা রেজিস্ট্যান্স সিরিজ কম্বিনেশান, মানে এটা হচ্ছে সিরিজ কম্বিনেশান। কোনো একটা সার্কিট যদি আমরা এটা কমপ্লিট করি তাহলে এখানে হচ্ছে ভোল্টেজ সাপ্লাই, এবার এখান দিয়ে কারেন্ট ফ্লো করছে। সিরিজ কম্বিনেশানে কি থাকে, কারেন্টটা সমস্ত রেজিস্ট্যান্সের ভিতর দিয়ে কারেন্ট সেম পরিমাণ কারেন্ট ফ্লো করে। কিন্তু প্যারালাল কম্বিনেশানে কি হয়, সমস্ত রেজিস্ট্যান্সের ভোল্টেজটা কনস্ট্যান্ট থাকে। তাহলে দেখো এই যে রেজিস্ট্যান্স, এর রেজিস্ট্যান্স R1 ধরলাম, এটা R2, এটা R3। তাহলে এখানে কত পরিমাণ ভোল্টেজ ড্রপ হবে, সেটা হবে IR1, এখানে হবে IR2, এখানে হবে I এবং R3। তাহলে দেখো টোটাল ভোল্টেজ এটা ইকুয়ালস টু হয়ে যাবে IR1 প্লাস IR2 প্লাস IR3। ঠিক আছে, তাহলে দেখো ভোল্টেজ কোথায় বেশি ড্রপ হবে, তাহলে আইটা সবার ক্ষেত্রে সেম। তাহলে রেজিস্ট্যান্সটা যার যত বেশি হবে সেখানে ভোল্টেজ ড্রপটা তত বেশি হবে। তাহলে এখানে বলেছে ভোল্টেজ ডিস্ট্রিবিউশন অ্যাক্রস দ্য ইচ রেজিস্টার ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য রেজিস্ট্যান্স, মানে রেজিস্ট্যান্স যার যত বেশি হবে সেখানে ভোল্টেজ ড্রপটা তত বেশি হবে। ঠিক আছে,
তাহলে দেখো এখানে এই সিরিজ কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সবগুলো রেজিস্ট্যান্স যোগ করতে হয়, R1 R2 R3। যদি n সংখ্যক সেম রেজিস্ট্যান্স যাদের ভ্যালু হচ্ছে R যদি সিরিজ কানেকশানে থাকে তাহলে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হবে? তাহলে n সংখ্যক যদি থাকে সেম রেজিস্ট্যান্স তাহলে হবে R = n × R। তাহলে দেখো সিরিজ কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা সবসময় মনে রাখবে কম্পোনেন্ট রেজিস্ট্যান্সের থেকে সবসময় বেশি হয়, আর প্যারালাল কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কম্পোনেন্ট রেজিস্ট্যান্সের থেকে তাদের ভ্যালুটা সবসময় কম হয়, এটা মাথায় রেখো। চলো নেক্সট কোশ্চেন। হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপোজ অফ ইলেকট্রিক ফিউজ ইন এ হাউসহোল্ড সার্কিট? আমাদের যে ফিউজ ওয়্যারটা কানেক্ট করা থাকে সার্কিটের সঙ্গে তার কাজ কি? কোনো একটা সার্কিটে হঠাৎ করে যদি ইলেকট্রিসিটি কারেন্টের ভ্যালুটা বেড়ে যায়, তাহলে আমরা যে বাড়িতে ডোমেস্টিক পারপাস ইউজ করি এসি ফ্রিজ এগুলো অনেক সময় নষ্ট হয়ে যেতে পারে। তাহলে কারেন্ট যদি প্রবাহটা বেশি হয়ে যায় তাহলে দেখো হিটিং ইফেক্ট, জুলের হিটিং ইফেক্ট আছে যে কতটা কোনো একটা সার্কিটে কারেন্ট ফ্লো করলে কতটা কারেন্ট উৎপন্ন হবে, হিট উৎপন্ন হবে, সেটা হচ্ছে I²RT। তাহলে কারেন্ট যত বাড়বে হিটটা তত বাড়বে, তাই না? রেজিস্ট্যান্স যত বেশি হবে হিটও তত বেশি উৎপন্ন হবে। তাহলে দেখো হিট যদি বেশি উৎপন্ন হয় তখন সার্কিটটা অনেক সময় কী হয়, মেল্ট করে যায়। আর সার্কিট যদি মেল্ট করে যায় তাহলে সার্কিটটা ব্রেক হয়ে যাবে, তখন কারেন্টটা ফ্লো করতে পারবে না। তাহলে ফিউজ ওয়্যার আমাদের ব্যবহার করি সেই কারণেই সার্কিটটা ব্রেক করে দেয় ফিউজ ওয়্যার মেল্ট করে গিয়ে, এবং সমস্ত কিছু হাই কারেন্ট ফ্লোর থেকে যাতে ড্যামেজ না হয় সেই ড্যামেজটা থেকে সার্কিটটাকে রক্ষা করে। তাহলে দেখো টু প্রিভেন্ট দ্য ওভারলোডিং অ্যান্ড শর্ট সার্কিট, তাহলে এটাই হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার দেখো ফিউজ ওয়্যারের তাহলে এই যে ফিউজ ওয়্যার যেটা থাকে তার কম্বিনেশান কী থাকে? 63% থাকে টিন এবং 37% থাকে লেড, ঠিক আছে? এবং এর তাহলে ক্যারেক্টারিস্টিক্সটা কী হবে? দেখো রেজিস্ট্যান্সটা হাই হয়, রেজিস্ট্যান্স যদি হাই হয় তাহলে হিটটা বেশি প্রডিউস করবে, এবং মেল্টিং পয়েন্টটা লো হয় যাতে গলে যায়। তাহলে এর প্রপার্টিজ হচ্ছে হাই রেজিস্ট্যান্স বাট লো মেল্টিং পয়েন্ট, হাই রেজিস্ট্যান্স বাট লো মেল্টিং পয়েন্ট। তাহলে এটা হচ্ছে ফিউজ ওয়্যারের প্রপার্টিজ, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন। দ্য কমিউটেটর অফ অ্যান ইলেকট্রিক মোটর ইজ ইউজ টু। দেখো ইলেকট্রিক একটা মোটরে কমিউটেটরের কাজ কি? কমিউটেটর হচ্ছে ইলেকট্রিক মোটরের কারেন্টের ডিরেকশানটাকে রিভার্স করে দেয়, ঠিক আছে? এখানে ম্যাগনেটিক ফিল্ড আঁকার চেষ্টা করছি, এটা নর্থ পোল, এখানে সাউথ পোল, এখানে একটা মোটরের আর্মেচার, এখানে থাকে ব্রাশ, এখান থেকে যদি কারেন্ট ফ্লো করে এটা হচ্ছে আর্মেচার, এটা হচ্ছে ব্রাশ। এই আর্মেচারটা রোটেট করতে থাকে, আর এখান থেকে যদি কারেন্ট ফ্লো করে তাহলে এটা ধরে নাও কয়েল এ এবং কয়েল বি, এটা যখন রোটেট করছে এখানে কারেন্টটা এই দিকে আসলো, এখানে কারেন্টটা এই দিকে গেল, এটা তাহলে কয়েলটা যখন এখানে রয়েছে তখন কারেন্টটা এই দিকে, এবার এটা তো রোটেট করছে, তাহলে এটা যখন এখানে চলে যাবে তখন এর কারেন্টের ডিরেকশানটা দেখো অন্যদিকে চলে যাবে। এখানে রয়েছে এর ডিরেকশানটা অ্যান্টি ক্লকওয়াইজ, কিন্তু এটা যখন এই পজিশানে যাবে তখন ক্লকওয়াইজ হয়ে যাবে, তাহলে কারেন্টের ডিরেকশানটা চেঞ্জ করে। তাহলে দেখো এই যে কমিউটেটরের কাজ হচ্ছে দ্য রিভার্স দ্য ডিরেকশান অফ দ্য কারেন্ট থ্রু দ্য কয়েল। তাহলে এই যে কারেন্টের ডিরেকশানটা চেঞ্জ হচ্ছে এই প্রসেসটাকে আমাদের বলি কমিউটেশন প্রসেস, ঠিক আছে? তাহলে আমাদের মেন কাজ হলো মোটরের যে কমিউটেটরের কারেন্টের ডিরেকশানটাকে রিভার্স করা। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং রুলস is used to determine the direction of the force and the current carrying conductor in an electric motor? দেখো এখানে দুটো রুলস রয়েছে ফ্লেমিংয়ের, একটা হচ্ছে লেফট হ্যান্ড রুল, একটা হচ্ছে রাইট হ্যান্ড রুল, ঠিক আছে? দেখো মোটর আর ডায়নামো জেনারেটর,
মোটর, মোটর হচ্ছে ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল ফলো করে, লেফট হ্যান্ড রুল। আর ডায়ানামো, দেখো এটা মনে রাখতে পারো, ডায়ানামোতে ড রয়েছে, আবার ডান হস্ত রুল বা রাইট হ্যান্ড রুল, যদি এটা বাংলাতে লিখি তাহলে ডান হস্ত ড একা দন্তন্য ড, এভাবে মনে রাখতে পারো, তাহলে এটা হবে রাইট হ্যান্ড রুল ফলো করে। ঠিক আছে, তাহলে লেফট হ্যান্ড রুল ফলো করে হচ্ছে মোটর, আর রাইট হ্যান্ড রুল ফলো করে ডায়ানামো। তাহলে দেখো এখানে কি বলছে, ডিটারমাইন দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স, ফোর্সের ডিরেকশান আমরা বার করি ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুলের সাহায্যে, লেফট হ্যান্ড রুল। তাহলে দেখো লেফট হ্যান্ড রুল হোক রাইট হ্যান্ড রুল হোক, তাহলে দেখো এই যে থামটা যেটা ডিনোট করে সেটা হচ্ছে ফোর্সের ডিরেকশান, থাম হচ্ছে ফোর্সের ডিরেকশান। ইন্ডেক্স ফিঙ্গার যেটা রয়েছে সেটা হচ্ছে ম্যাগনেটিক, ইন্ডেক্স ফিঙ্গার যেটা রয়েছে বা তর্জনী, যেটা তর্জনীটা কি ডিনোট করে, ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশান। আর যেটা মধ্যমা, মধ্যমা যেটা রয়েছে, মধ্যমা মিডল ফিঙ্গার যেটা রয়েছে সেটা ডিনোট করে কি, কারেন্টের ডিরেকশান, কারেন্টের ডিরেকশান নির্দেশ করে। ঠিক আছে, তাহলে দেখো এটা এই ফোর্সের ডিরেকশানটা আমরা কিভাবে নির্ণয় করব। ধরে নাও এই বোর্ডের ভিতরের দিকে ম্যাগনেটিক ফিল্ডটা কাজ করছে, ম্যাগনেটিক ফিল্ডটাকে আমি এরকম ক্রস দিয়ে আঁকছি, তার মানে এই ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশানটা হচ্ছে বোর্ডের ভিতরের দিকে। তাহলে এই আঙুলটা আমার ম্যাগনেটিক ফিল্ড, এটা বোর্ডের ভিতরের দিকে যদি কাজ করে, এই ডিরেকশানটা কি, এটা হচ্ছে কারেন্ট। তাহলে এই দিকে যদি কারেন্ট ফ্লো করে, তাহলে দেখো ফোর্সটা কোন দিকে কাজ করছে, এটা ম্যাগনেটিক ফিল্ড, এটা কারেন্টের ডিরেকশান, ফোর্সটা উপরের দিকে, তাহলে ফোর্সটা কাজ করবে তখন উপরের দিকে। ঠিক আছে, এবার দেখো সেম যদি কারেন্টটা উপরের দিকে ফ্লো করে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা বোর্ডের ভিতরের ডিরেকশানে রয়েছে, কারেন্টটা তুমি উপরের দিকে দাও, তাহলে দেখো ফোর্সটা হচ্ছে এই দিক বরাবর কাজ করবে, তখন ফোর্সটা কাজ করবে এই ডিরেকশান বরাবর। ঠিক আছে, তাহলে দেখো লেফট হ্যান্ড রুলে আমরা ফোর্সের ডিরেকশান বার করি এবং এটা হচ্ছে মোটর কাজ করে, আর রাইট হ্যান্ড রুলে আমরা কারেন্টের ডিরেকশান বার করি, সেটা হচ্ছে ডায়ানামোতে কাজ করে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন যাওয়া যাক। তাহলে এটার আনসার হলো লেফট হ্যান্ড রুল। An object is placed 12 cm in front of a convex mirror with focal length 8 cm. What is the image distance? দেখো এখান থেকে এই যে মিরর কিংবা লেন্স, এখান থেকে রেলওয়ে এক্সাম কিন্তু ফেভারিট এদের টপিক, এখান থেকে কোশ্চেন তুলবেই। তাহলে দেখো এখানে মিররটা বলেছে কি মিরর, কনভেক্স মিরর। তাহলে আমি একটা মিরর এখানে আঁকছি, এটা হচ্ছে একটা কনভেক্স মিরর। তাহলে কনভেক্স মিরর কী কাজে ইউজ করা হয়, কনভেক্স মিরর গাড়ির যে রেয়ার ভিউ মিরর সেখানে কনভেক্স মিরর ইউজ করা হয়। ঠিক আছে, তাহলে দেখো এখানে কনভেক্স মিররে এখান থেকে যদি এটাকে বলা হয় প্রিন্সিপাল অ্যাক্সিস, এটাকে বলা হয় পোল, প্রিন্সিপাল অ্যাক্সিসের প্যারালালভাবে লাইট রে যদি আসে তাহলে কনভেক্স মিরর লাইট রেগুলোকে ডাইভার্জ করে দেয়। সেই কারণে কনভেক্স মিরর বা এটাকে উত্তল, বাংলাতে উত্তল মিরর বলে, উত্তল দর্পণকে ডাইভার্জিং মিররও বলা হয়ে থাকে, কারণ লাইট রেটাকে ডাইভার্জ করে দেয়। তাহলে এই লাইট রেগুলো কখনো দেখো মিলিত হবে না, ডাইরেক্ট লাইট রে মিলিত না হলে, লাইট রে যখন ডাইরেক্ট মিলিত হয় তখন রিয়েল ইমেজ তৈরি করে, আর ডাইরেক্ট মিলিত না হয়ে কোনো একটা পয়েন্ট থেকে যদি মনে হয় যে আসছে লাইট রেটা, তখন সেটা ভার্চুয়াল ইমেজ তৈরি করে। তাহলে দেখো এটা সবসময় ভার্চুয়াল ইমেজ তৈরি করবে, যে পয়েন্ট থেকে এখানে মনে হচ্ছে যেন এই পয়েন্টটা থেকে লাইটটা যাচ্ছে, তাহলে এখানে ভার্চুয়াল ইমেজ তৈরি করবে। তাহলে দেখো অবজেক্টটা তো এই লেন্সের বাঁ দিকে থাকবে, তাহলে এটা যদি এক্স অ্যাক্সিস হয় তাহলে এই দিকের ডিস্টেন্সটা আমরা ধরি, এই দিকে যা কিছু হয় সেটা নেগেটিভ, আর এই দিকে এটা আমরা ধরি পজিটিভ অ্যাক্সিস, তাই না, পজিটিভ এক্স, এটা নেগেটিভ এক্স। তাহলে দেখো এই কনভেক্স মিররের ক্ষেত্রে ইউ এর ভ্যালুটা দেখো বাঁ দিকে রয়েছে, তাহলে ইউটা নেব নেগেটিভ। এটা হচ্ছে ফোকাস, এখানে মিলিত, এটা হচ্ছে ফোকাস পয়েন্টটা ডান দিকে থাকে, তাহলে কনভেক্স মিররের ফোকাসটা হয়ে যাবে পজিটিভ। আবার দেখো প্রতিবিম্বটাও গঠিত হচ্ছে লেন্সের ডান দিকে, তাহলে প্রতিবিম্বটা যেটা হবে সেটাও পজিটিভে আসবে। তাহলে মিররের যে ফর্মুলা, মিররের ফর্মুলা হচ্ছে 1/v প্লাস 1/u ইকুয়ালস টু 1/f। তাহলে এখানে ভ্যালুগুলো বসিয়ে দিই, 1/vটা আমাকে বার করতে হবে, ইকুয়ালস টু 1/f মাইনাস 1/u, 1/f, এফের ভ্যালুটা বলে দিয়েছে
ফোকাল লেন্থ 8 সেন্টিমিটার, তাহলে এফের ভ্যালুটা এফের জায়গায় 1/8 বসাও, আর ইউ এর ভ্যালুটা কত মাইনাস নিতে হবে, তাহলে -12 সেন্টিমিটার, এটা ইউ বলে দিয়েছে 12, কিন্তু এখানে ইউটা যেহেতু লেন্সের বাঁ দিকে রয়েছে তাহলে এটা মাইনাস নিতে হবে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, +12, এটা লসাগু করলে এটা হয় 24, 3, 2, তাহলে 5/24, তাহলে এটা হয়ে গেল 1/v সমান 5/24, তাহলে যদি আমি ভি বার করি তাহলে কত হবে 24/5, তার মানে কত আনসার হলো 4 + 4.8। তাহলে দেখো বলেছিলাম প্লাস আসবে, দেখো এখানেও প্লাসই এসছে, তাহলে এটার আনসারটা সঠিক আনসারটা হয়ে যাবে +4.8। ঠিক আছে, তাহলে দেখো কনভেক্স মিরর যদি বলে তাহলে সাইন কনভেনশনটা হয় এইরকম, এটা মাথায় রাখবো। আস্তে আস্তে মিরর এবং লেন্সের আরও অনেক প্রবলেমস আসবে, সেখানে আমরা আরও নতুন নতুন কনসেপ্ট, যে কনকেভ মিররের ক্ষেত্রে কী হয় বা লেন্সের ক্ষেত্রে কী হয় সেগুলো শিখবো। তাহলে এটা মাথায় রেখে দাও, এখানে এই লেন্স দিয়ে যদি, এই মিরর দিয়ে যদি কোনো কোশ্চেন্স আসে তাহলে যেন ভুল না হয়। তাহলে সাইন কনভেনশনটা আমরা জেনে, এটাই হবে, আর ফর্মুলাটা হচ্ছে এটা। এটা যদি লেন্সের ফর্মুলা হতো তাহলে এখানে কিন্তু একটা মাইনাস সাইন আসতো। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ নট প্রপার্টি অফ ম্যাগনেটিক ফিল্ড লাইন্স। দেখো ম্যাগনেটিক ফিল্ড লাইন্স বা চুম্বক বলরেখা, চুম্বক বলরেখা, এটা যদি একটা ম্যাগনেট হয়, এটা নর্থ পোল এবং এটা সাউথ পোল। চুম্বক বলরেখা সবসময় মনে রাখবে নর্থ পোল থেকে উৎপন্ন হয় এবং সাউথ পোলে গিয়ে শেষ মিলিত হয়, এটা হচ্ছে চুম্বকের বাইরে। কিন্তু চুম্বকের ভিতরে যদি বলে তাহলে ভিতরে হচ্ছে সাউথ পোল থেকে নর্থ পোলের দিকে আসে, তার মানে এরা হচ্ছে একটা ক্লোজ লুপ ফর্ম করে চুম্বক বলরেখা। কিন্তু ইলেকট্রিক বলরেখাগুলো মনে রাখবে ক্লোজ লুপ ফর্ম করে না। এটা যদি ইলেকট্রিক বলরেখা হতো, তড়িৎ বলরেখা হতো, তাহলে তড়িৎ বলরেখা পজিটিভ আধান থেকে নির্গত হয় এবং নেগেটিভ আধানে গিয়ে তারা মিলিত হয়। কিন্তু চুম্বক বলরেখাগুলো নর্থ পোল থেকে সাউথ পোলে ডিরেকশানটা চুম্বকের বাইরে, আর ভিতরে হচ্ছে সাউথ থেকে নর্থের দিকে। এবং দেখো এদের কোনো একটা জায়গায় যদি এদের ডেনসিটি যত বেশি হবে, সেখানে সেখানে ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথও তত বেশি। ঠিক আছে, আবার দুটো চুম্বক বলরেখা কখনো পরস্পরকে ছেদ করবে না বা ইন্টারসেক্ট করবে না, কারণ এই চুম্বক বলরেখার এখানে যদি আমরা ট্যানজেন্ট টানি তাহলে সেই পয়েন্টে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশানটা সে নির্দেশ করে। তাহলে কোনো একটা পয়েন্টে কাট করলে ওই কাটিং পয়েন্টে দুটো ট্যানজেন্ট টানা যাবে, তাহলে একই পয়েন্টে চুম্বক বলরেখা দুটো ডিরেকশান হওয়া সম্ভব নয়, সেই কারণে তারা একে অপরকে ইন্টারসেক্ট করে না। তাহলে দেখি আমরা কোশ্চেনে কি বলেছে। দে ট্রাভেল ফ্রম সাউথ টু নর্থ ইনসাইড দ্য ম্যাগনেট, একদম সঠিক। দে নেভার ইন্টারসেক্ট, এটাও সঠিক। দে আর কন্টিনিউয়াস ক্লোজ লুপ, একদম তারা কন্টিনিউয়াস ক্লোজ লুপ, এটাও সঠিক। দে রিপিল ইচ আদার, তাহলে এটা ভুল। তার এটা ভুল মানে এটা অ্যান্সার, কারণ বলেছে নট বলেছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। আজকের সেশনের লাস্ট কোশ্চেন। আমরা প্রথমেই বলেছিলাম যে আমরা 25টা করে কোশ্চেন আলোচনা করব এবং 100টা ইম্পর্টেন্ট কোশ্চেন আলোচনা করব, যাতে তোমাদের মোটামুটি ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টার কভার হয় এবং যেখান থেকে রেলওয়ে এনটিপিসি টেকনিশিয়ান গ্রুপ ডির কোশ্চেন করে সেই টপিকগুলো যাতে কভার হয়, যতটা কভার করা যায় চেষ্টা করব। তাহলে দেখো এটা কি বলেছে, দ্য নাম্বার অফ 176 রেজিস্টার ইন প্যারালাল রিকোয়ার্ড ক্যারি 5 অ্যাম্পিয়ার অন এ ভোল্ট। তাহলে এখানে দেখো রেজিস্ট্যান্সটা বলে দিয়েছে আর কম্বিনেশানটা হচ্ছে প্যারালাল কম্বিনেশান। তাহলে দেখো প্যারালাল কম্বিনেশান কি, সিরিজ কম্বিনেশানটা আমরা আগে দেখলাম। তাহলে রেজিস্ট্যান্সের প্যারালাল কম্বিনেশানটা তাদের ভোল্টেজটা থাকে সেম, তাদের সমস্ত রেজিস্ট্যান্সগুলোর ভোল্টেজটা থাকে সেম এবং কারেন্টটা ডিভাইড হয়ে যায়, প্যারালাল কম্বিনেশনের কারেন্টটা ডিভাইড হয়ে যায়। এবং এক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স যেটা হয় 1/R ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1/R1 প্লাস 1/R2 1/RN। ঠিক আছে, তাহলে দেখো এই প্যারালাল কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কম্পোনেন্ট রেজিস্ট্যান্সের থেকে সবসময় কম হয়। ঠিক আছে, তাহলে দেখো n সংখ্যক সিরিজ কম্বিনেশান আমি দেখেছিলাম, যদি এটা সিরিজ কম্বিনেশান হয়েছিল তখন n সংখ্যক রেজিস্ট্যান্স যাদের প্রত্যেকটার ভ্যালু যদি R হয় তাহলে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয়েছিল n × R।
কিন্তু সেটা যদি প্যারালাল কম্বিনেশানে হয়ে যায় তাহলে প্যারালাল কম্বিনেশানে হয়ে যাবে, দেখো এটা হয়ে যাবে 1/r ইকুইভ্যালেন্ট, এটা সমান সমান n/r, প্রত্যেকটার সব করা যোগ করে দিলাম। তাহলে এটা যদি r ইকুইভ্যালেন্ট যদি করি তাহলে দেখো rটা উপরে চলে যাবে, nটা নিচে চলে আসবে, তাহলে এখানে n গুণ কমে যায়, আর এখানে দেখো n গুণ বেড়ে গিয়েছিল। এটা সিরিজের ক্ষেত্রে ছিল, এটা ছিল সিরিজের ক্ষেত্রে, সিরিজ কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। আর প্যারালাল কম্বিনেশনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা হলো r/n, মানে r গুণ কমে যায়। তাহলে এখানে প্রবলেমসটা কি বলেছে দেখো, আমরা ওহম সূত্র থেকে আমরা জানি v = I × r, আর এখানে যেহেতু কম্বিনেশন আছে r ইকুইভ্যালেন্ট করব। তাহলে দেখো এখানে ভিটা বলে দিয়েছে 220 ভোল্ট, আইটা বলে দিয়েছে 5 অ্যাম্পিয়ার, আর রেজিস্ট্যান্সের ভ্যালুটা কত, রেজিস্ট্যান্সের ভ্যালুটা হবে r/n। প্রত্যেকটা রেজিস্ট্যান্সের ভ্যালু বলে দিয়েছে, এটা 176 যেটা, তাহলে 220, এটাকে যদি কাটি তাহলে এটা কত হবে 44, তাহলে দেখো n এর ভ্যালুটা হয়ে যাবে এই r এর ভ্যালু বাই 44, তাহলে r এর ভ্যালুটা কত 176/44, তাহলে এটা কত 4, তাহলে কারেক্ট আনসার হলো 4। তাহলে চারটে রেজিস্ট্যান্সকে প্যারালালে যদি আমরা যুক্ত করি তাহলে এত ভোল্ট এটা ফলো করবে। ঠিক আছে ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা যে সুপার 100 মিশন শুরু করেছি সেখানে ফার্স্ট পার্টে তোমরা 25টা কোশ্চেন দেখলে। এখানে একটু ক্লাসটা একটু লং হলো, কারণ প্রত্যেকটা কোশ্চেন্স তার অপশানসগুলো বলো, ওই কোশ্চেন্সটা যেখান থেকে নেওয়া হয়েছে আরও কী কী কোশ্চেন ওখান থেকে হতে পারে সেইগুলো সবই আলোচনা করলাম, সেই কারণে একটু লং হলো। তোমরা ধৈর্য ধরে ক্লাসটা ফলো করো, আশা করি তোমাদের উপকারে আসবে। তাহলে আরও 3টে পার্ট আসতে চলেছে, নেক্সট দেখা হচ্ছে নেক্সট পার্টে, পরের পার্টে। সবাই অবশ্যই রাইস স্মার্ট বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের কাছে শেয়ার করো। আমরা আছি তোমাদের সঙ্গে, তোমাদের কোনো কিছুতে যদি প্রবলেম হয় তোমরা ভিডিওতে কমেন্টস করো, এবং সেগুলো তোমাদের কমেন্টস আমাদের কাছে খুবই মূল্যবান। আমরা সবসময় তোমাদের পাশে আছি। থ্যাংক ইউ।